একটা গান ধরেন দেখি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। ভাই পরের লাইন কোন? তোরা একটা শয়তান। একটু পরে কেন আমরা আসছে রে, গালি দিছি আর চলে আসছে। ই আল্লাহ, এটা আসছে। হে কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা সবাই? আজকের এই বিশেষ ক্লাসটা তোমাদের জন্য, যে ক্লাসটাই তোমরা দেখতেই পারতেছো কি পরিমাণ আজকে রং তামাশা করতে আমি ক্লাসে আসছি। আজকের ক্লাসে কোনো পড়াশোনা হবে না, শুধুমাত্র ভণ্ডামি হবে। যারা যারা আমার সঙ্গে কমেন্ট যুদ্ধ করবে তাদের সবাইকে ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। জীবনে যেই কিছু হয়ে যাক, আজকের ক্লাসটা মিস করলে তুমি বাস খাবা পরীক্ষায়, কারণ আজকের ক্লাস মিস করলে সবার জন্য বদদোয়া দেবো আমি। তোমাদের জীবনের একটাই লক্ষ্য আজকের ক্লাসে উপস্থিত থাকা। যার যে কাছে সব কাজ সেরে আসো আর আজকের ক্লাসে উপস্থিত হয়ে যাও। আজকের ক্লাসে ওয়াজ হবে, গান হবে, নাচ হবে, সব কিছু আজকে হবে। মুঝে তুম নজর সে বাস খেতে চলে আসছি, সাবাস। এটা কি আপনার বিয়ের পাগড়ি? একদম তাই, আমার সামনে হৃদয় দাঁড়ায় আছে। একটু আগে হৃদয় যে বিয়েটার প্রচার করলো, আর বিয়ে হইতেছে আর আমি এখন ক্লাসে আসছি। এই তো আমাদের ইয়ান্না কমেন্ট করছে ছাপরি ভাই। চিন্তা করে দেখছো, আমাদের ক্লাসের একটা যদি ছাপরি মাইয়া থাকে, মানে গত দিনের কমেন্টটা আমি আর কি প্রকাশ করলাম না, সেটাই হচ্ছে ইয়ান্না। তোমরা সবাই ইয়ান্নাকে কংগ্রাচুলেশন জানাও, ঠিক আছে? নামটা শুনেই তো বুঝতেছো ইয়ান্না নামের মধ্যে একটা ছাপরিনেস তৈরি করে আছে। যাই হোক যাই হোক, আমরা সেটা নিয়ে না আগাই, আমরা ক্লাসে চলে আসি। পোলাপাইন দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আজকে আলোচনা করবো এমন কিছু টপিক, যে টপিক আলোচনা করলে আমরা 2টা সিকিউ কমন পাবো। আমি আমার কথা অবশ্যই রাখবো। আজকের ক্লাসে আমাদের পচানোর টপিক হচ্ছে কি? আজকের টপিক হচ্ছে ইয়ান্না। ইয়ান্নাকে নিয়ে আমরা পচাবো। আরে ভাই, গোপন ভিডিওটা পাবেল মনে হয় পাবলিশ করে দিছে। এটা আসলে গোপন ভিডিও কালকে রাতের। কারণ হচ্ছে কালকে রাতে আমরা সবাই একটু আড্ডা মারছি, তো পাবেল এই সময় আর কি অকামটা করছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে উপস্থিতি এত কম কেন? আজকে আরেকটা চশমা এই জন্য আনছি, কারণ আজকে যতগুলো ছাপড়ি আছে, ছাপড়িগুলোকে ইন্ডিকেট করতে আমার জেনারেল চশমায় সম্ভব হচ্ছে না। এই জন্য একটা কালো চশমা নিয়ে আসছি, যে কালো চশমা দিয়ে ছাপড়ি ইন্ডিকেটর হিসেবে কাজে লাগাবো। তোমরা ভাবতেও পারবে না আজকের ক্লাসটা কতটা ভয়ানক হতে পারে। ভাইয়া আমার বাড়ি দিনাজপুর, তুমি মুড়ি খাও, আমার তাতে কি? শাহরুখ খান কোন মুভিতে পাগড়ি পরছিল? শালারা ছবিও ভালো মতো দেখে না, পড়াশোনা তো করেই না। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আজকে আমরা আলোচনা করব, এসি কেন জানি হ্যাং করলো। ও আচ্ছা, এসি কি জন্য আটকে গেল বুঝলাম না।
সবাই পোলাপানটা একটু ডেকে ফেলো, আর একটু এঙ্গেজমেন্ট বাড়াইলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। টিচার দেখেই বলবে যে মাঝে মধ্যে যে প্যারেন্টসগুলোও ক্লাস করে, মানে চিন্তা করে বলবে যে এটা কে আসছে, এ মালটাকে কোথায় থেকে তুলে নিয়ে এসছে বনি ক্লাসের মাঝখানে এইসব। সামিরা কখন আজকে ক্লাসে রাতের স্বরবর্ণ শিখাবে? সামিরা তুমি আরেকবার কমেন্ট করলে তোমাকে এমন জোরে থাপ্পড়টা মারবো, তোমার যে বাচ্চাগুলো পয়দা হবে সেগুলো কানে শুনবে না। ছবির ডায়লগ মারলাম। আর একবার যদি কমেন্ট করতে দেখি এক কমেন্ট, ফালতু পোলাপান কোথাকার, চামার পোলাপান। যাই হোক, ক্লাসটা শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। তোমরা অবশ্যই জেনে থাকবে যে 5 চ্যাপ্টার শেষ হয়নি, 5 চ্যাপ্টার শেষ হয়নি, 5 চ্যাপ্টার আবার পরের ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। কারণ তোমাদের অনেকেরই 5 চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লাগবে। গত দিনের পর আমি কয়েকজনের থেকে শুনছি তারা কমপ্লিট করে নাই। এই জন্য 5 চ্যাপ্টার যতখানি পর্যন্ত পড়াইছিলাম ততখানি পর্যন্ত ওখানেই পজ করে রাখলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আবার 5 চ্যাপ্টার শুরু করব। আজকে প্রথম অধ্যায়ের কয়েকটা টপিকের অনেকেরই সমস্যা আছে, সে কয়েকটা টপিকের শর্ট সাজেশন তৈরি করছি, সাজেশন মানে স্লাইড তৈরি করছি আর কি। এই স্লাইডগুলো পড়লে তোমাদের ব্যাখ্যা পড়তে হবে না, অন্তত পরীক্ষার জন্য এতটুকুই যথেষ্ট। মানে কারো যদি একবারে পারতেছে না পারার কারণে ধরো ভাই এত বড় একটা টপিক সহজ করে দেন, তো সহজ করার জন্য আজকের স্লাইডটা তোমাদের জন্য। যেখানে কি আছে 1861 আছে, 1885 আছে, 1892 সাল আছে, 1905, 1911, 1909, এই হচ্ছে টোটাল 6টা সালের ঘটনা নিয়ে আজকের ক্লাসটা মূলত হবে। ঠিক আছে? আজকের ক্লাসের কেন যেন উপস্থিতি একবারে কম। সারাদিন পোলাপান ক্লাস মাস করে মনে হয় হাঁপাই গেছে পোলাপান, এত কম স্ট্যামিনা হলে হবে? ছি। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি, আর সময় অপচয় না করি আমরা। দেখো দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় প্রথম অংশ আমরা আবার আগামী দিন 5 অধ্যায় ক্লাস করে আবার দ্বিতীয় অংশের যে শর্টকাট আলোচনাটা আছে সেটা কমপ্লিট করে দেবো। তাহলে তোমাদের বড় 2টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? আর এখান থেকেই ধরো, আর এই যে সাজেশনটা মানে যে স্লাইডটা আজকে পড়াবো আর কি, এখান থেকে অন্তত 1টা থেকে 2টা সৃজনশীল তোমরা কমন পাবাই আর কি। আর আরেকটা সৃজনশীল আসার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে 1935 সাল কেন্দ্রিক, ওটা আমরা তারপরে অর্থাৎ চতুর্থ ক্লাসে যেয়ে আবার ওটা আলোচনা করবো। ততদিনে তোমরা প্রথম অংশটা কমপ্লিট করে ফেলবা। দেখো 61 সালে ভারতীয় পরিষদ আইন, ভারতীয় পরিষদ আইনটা গঠনের প্রেক্ষাপটটা কি ছিল? এই প্রেক্ষাপটটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের জানার খুবই দরকার আছে যে গঠনের প্রেক্ষাপটটা কেমন ছিল, কোন প্রেক্ষিতে আসলে ভারত পরিষদ আইন করার দরকার পড়লো। তোমরা জেনে থাকবা যে এখানে 2টা বড় এমসিকিউ দেওয়া আছে। সেটা হচ্ছে 1857 সালে বিদ্রোহ হওয়ার পরে কি কোম্পানি শাসনের অবসান ঘটে, অর্থাৎ কি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা আছে সেই কোম্পানিটা অবসান ঘটে কত সালে? কোম্পানির অবসান ঘটে হচ্ছে 57 সালে। কিন্তু অবসান ঘটার পরে ব্রিটিশটা কি করে? কোম্পানির জায়গায় একটা দেশ হিসেবে ভারতবর্ষের শাসন করা শুরু করে। সেটা কত সালে হয়? 58 সালে হয়। তখন 58 সালে কার্যকর করা হয় হচ্ছে ভারত শাসন আইন। এখন ভারত শাসন আইন বলতে গেলে কিন্তু 19 সাল কিংবা 35 সালকে ইন্ডিকেট করতেছে না, এটা এইভাবে ইন্ডিকেট করতেছে যে ভারত পরিচালনা করার জন্য একটা শাসনতান্ত্রিক কাঠামো বা একটা সংবিধানের দরকার আছে বা নিয়ম নীতির দরকার আছে। সেই নিয়ম নীতি তৈরির জন্য একটা কমিটি করা হলো। সেই কমিটিটার নাম হচ্ছে কি? সেই কমিটিটার নাম হচ্ছে 61 সালের ভারত পরিষদ আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। দেখো ভারতীয়দের অসহযোগিতা এবং প্রশাসন সংস্কারের লক্ষ্যে ভারতের সহযোগিতা, কারণ কি ওই সময়ে সবাই মেনেই নিয়েছিল যে ব্রিটিশটাই আসলে শাসন করুক, কারণ কেউ আর তো পারল না আর কি ব্রিটিশদের সঙ্গে। তো এই টার্মটা মানে আর একটু ভালো করার জন্য ইংলিশটা প্রথমে এসে কি বলছিল, ওরা এসে বলছিল যে তোমাদের দেশ তোমাদেরই থাকবে, আমরা শুধু ব্যবসা করবে, ব্যবসা ছাড়া আর অন্য কিছু করবে না, এইভাবে বলে পুরো একটা ভারতবর্ষের হগা মাইরে দিছে ব্রিটিশরা ব্যবসার নাম করে।
তো এই ব্যবসার নাম করে আসার পরে তারা কি করছে, লর্ড ক্যানিং এর সুপারিশে এই জায়গাগুলো থেকে এমসিকিউ আসে, সূক্ষ্ম এমসিকিউ আসে। লর্ড ক্যানিং এর সুপারিশে কি হয়, চার্লস উড বিল পেশ করে। কে? চার্লস উড বিল পেশ করে কত সালে? 61 সালের 1 নম্বর আগস্টে, 1 আগস্ট। ঠিক আছে, এটার নাম 1 আগস্ট বলবা অথবা 1 আগস্ট বলবা। কিন্তু কোনো শালারপুত ভুলেও কখনো এই 1 আগস্ট এটা বললে একে কান ছাড়া ফাটাই ফেলবো। 1 কি রে বেটা? তাহলে তুই কি বলস? 29 অক্টোবর, হ্যাঁ এককে ধরে না মারবো। চতুর্থকে কি বলস তুই? 4 নভেম্বর, একটা বাংলা দিত না বললে মারবো ধরে। আচ্ছা, পরের লাইনে আমরা চলে যাই। এবার আমরা আসবো কোথায়? মিশন টেস্টে প্লাস, আমরা এখানেই তো আসি। প্রধান বৈশিষ্ট্য খেয়াল করো, এখানে প্রথম কেন্দ্রীয় আইনসভা যেটা হয় তার সদস্য কতজন ছিল? 12 জন ছিল। ভারতীয় সদস্য মনোনয়ন, এ পেঁয়াজ পানি দাও, মরে গেলাম। একে পানি দাও রে, মরে গেলাম। আরে মরে গেলাম রে। ভাই গালিও শেখায়, আমার গালির কোর্সে ভর্তি হইলে তোমার জীবনে যে কটা পাপ আছে তার দ্বিগুণ হয়ে যাবে। দেখো, এরপরে যারা ভারতীয় ছিল তাদেরকে কি করা হতো? তাদের সিলেকশন করা হতো। সিলেকশনটা কিভাবে করা হতো সেটা প্রসেসটা একটু দেখো। এই সিলেকশনে কি হবে, নির্বাহী পরিষদ অর্থাৎ যারা শাসন কাজে অংশগ্রহণ করবে তাদের কি পরিষদের সদস্য হবে 5 জন। 3 জনের 10 বছরের অভিজ্ঞতা আবশ্যক নির্বাহী পরিষদের নিয়োগে। 3 জন ভারত সচিব, 2 জন ব্রিটিশ সরকার থাকবে। অর্থাৎ যখন ভারতের যে নির্বাহী পরিষদটা ম্যানেজ করবে, সেই ম্যানেজ করতে গেলে 3 জন এমন নেবে যাদের প্রশাসনিক কাজে 10 বছরের অভিজ্ঞতা আছে। আবার তারা কি 3 জন হবে ভারত সচিব পদে অভিষ্ট হবে এবং তার মধ্যে 2 জন আবার ব্রিটিশ সরকার থেকে থাকবে। অর্থাৎ তারা কি শুরু থেকেই এমনভাবে মানুষজনকে আকৃষ্ট করছে যে তোমাদের দেশ থেকে কয়েকজনকে নিলাম, আমাদের কয়েকজনকে নিলাম, 2 জন মিলে হচ্ছে কি একটা বাচ্চা প্রডিউস করলাম, মানে ভারতকে প্রডিউস করলাম আর কি। এইভাবে তারা হচ্ছে শাসন কার্য পরিচালনা করছে। পোর্টফোলিও পদ্ধতি ভবিষ্যতের ক্যাবিনেট ব্যবস্থার ভিত্তি। অর্থাৎ কি, এই যে ভোটাধিকার ব্যবস্থাটা শুরু হতো, সেই শুরু হওয়ার পদ্ধতি কে আবিষ্কার করছে? সেটা করছে ব্রিটিশরা আবিষ্কার করছে। গণভোটে জেনারেলদের ক্ষমতা, প্রাদেশিক সীমানার পরিবর্তন, 6 মাস মেয়াদী অধ্যাদেশ জারি, বিল ভেটো। খেয়াল করে দেখো, প্রথম যে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট করা হয়েছিল, সে ভারতীয় কাউন্সিল অ্যাক্টে গভর্নর জেনারেল ক্ষমতা ছিল সর্বাধিক। গভর্নর জেনারেল এখন কে? এই প্রশ্নটা করতে পারো। গভর্নর জেনারেল হচ্ছে, ধরো কোনো একটা অঞ্চলের প্রধান, এটাকে গভর্নর জেনারেল বলবো আমরা। ধরো রাজশাহীতে প্রধানটাকে, রাজশাহীর প্রধান হচ্ছে মেয়র। তো এই যে দেখো, মেয়র যে প্রধান, মেয়রটাকে কি করতেছি আমরা? মেয়রটাকে একটা মানে পদাধিকার বলে প্রধান বানাইছি। এখন ভারতের পদাধিকার বলে প্রধান কে ছিল? একটা গভর্নর জেনারেল ছিল। তারা এটা কি করতো? এটা একটা প্রশাসনিক পদ ছিল। তো এর ক্ষমতা ছিল সর্বাধিক। সে যে কোনো সময় যে কোনো জায়গায় জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে ঢুকে দিত। জায়েদ খানের ভিডিওটা তোমরা দেখছো কিনা? জায়েদ খান ডিগবাজি মারে বলে যে কোনো সময় যে কোনো ঘরে দরজা ভেঙে ঢুকে যাবো। এটা হচ্ছে জেনারেলদের কাজ। ধরো তুমি বিয়ে করছো, বাসের ঘরে আসো, ইংরেজ জেনারেলদের এমন ক্ষমতা যে কোনো মুহূর্তে দরজা খুলে বাসার ঘরে ঢুকে গেছে, জিজ্ঞেস করতেছে, এই তুই কি কর দিছিস? এটা হচ্ছে তৎকালীন সময় ব্রিটিশদের জেনারেলদের অবস্থা ছিল, এত ক্ষমতাধর ছিল। এরপরে 5টা টপিক আছে, 5টা টপিক একটু খেয়াল করো। সেনাবাহিনী প্রধানের অতিরিক্ত সদস্য। 61 সালে আইনে বলা হয় ভারতীয় সেনাবাহিনীর প্রধান বা কমান্ডার ইন চিফ গভর্নর জেনারেল নির্বাহী পরিষদের অতিরিক্ত সদস্য হবে। অর্থাৎ যিনি হচ্ছে কমান্ডিং প্রধান হবে, সেনাবাহিনীর কমান্ডিং প্রধান, ব্রিটিশ সেনাবাহিনীর কমান্ডিং প্রধান হবে আর কি, ভারতীয় সেনাবাহিনীর মানে পরিচালনা প্রধান হবে আর কি। তিনি হচ্ছে গভর্নর জেনারেলের ডান হাত হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি? কারণ তৎকালীন ব্রিটিশ জেনারেল ছিল হচ্ছে কি সবগুলা বাহিনীর প্রধান।
ভারতের ভেতর যে বাহিনীগুলো ছিল সেই বাহিনীগুলোর প্রধান কে ছিল? জেনারেল ছিল। যেমন কি ডক্টর ইউনূস হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এখন তার হ্যান্ডগুলো হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তিনটা হ্যান্ড তার। তো এখন কি হচ্ছে যে তৎকালীন সময়ে চিন্তা করো, ইউনূসের জায়গায় বসে আছে হচ্ছে গভর্নর জেনারেল, আর সেনাবাহিনী ওয়াকারের জায়গায় বসে আছে হচ্ছে ভারতীয় কমান্ডার ইন চিফ। এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে নির্বাহী পরিষদের অতিরিক্ত একটা সদস্য পদ দেওয়া হবে। অর্থাৎ তিনি সবাই যোগ দিতে এবং মতামত দিতে পারবেন, যদিও সবসময় ভোটের অধিকার নাও থাকতে পারে, অর্থাৎ সে ভোট না দিতে পারে কিন্তু মতামত প্রকাশের তার স্বাধীনতা থাকবে। ফলে সামরিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ আরো সহজ হয়। অর্থাৎ যেভাবে সামরিকভাবে আমাদের আর কি তোমরা হচ্ছে আর কি কি হয়েছে এর নোট করা লাগবে কিনা, তোমরা তো পিডিএফ পেয়ে যাবা। ইয়াল্লাহ, আম্মু ভাইয়া আব্বু পাশে বসা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমার নাম বনি আমিন, আমি ইংরেজি পড়াই। আজকে হুট করে তৌফিক ভাই ব্যস্ত থাকায় আমি পৌরনীতি ক্লাস নিতে আসছি। তো পৌরনীতির ভাষাটা আমি কম জানি, আমি যেহেতু ইংরেজি পড়াই, তো ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। দেখো, বিভাগীয় পদ্ধতি চালু বা ডিপার্টমেন্টাল সিস্টেম, ব্রিটিশ ভারতের প্রশাসনকে কয়েকটি দপ্তর বা বিভাগে ভাগ করা হয়, যেমন আইন, অর্থ, সামরিক, রাজস্ব ইত্যাদি। প্রতিটি বিভাগ একটি নির্দিষ্ট সদস্য দ্বারা পরিচালনা করতেন, ফলে প্রশাসনিক সুশৃঙ্খল হয় এবং দপ্তর ভিত্তিক কাজের দায়িত্ব স্পষ্ট হয়। ভবিষ্যতে মন্ত্রণালয়কে ক্যাবিনেট ব্যবস্থা গঠনের ভিত্তি তৈরি করে। 3 নাম্বার, বোম্বাই মাদ্রাজে আইন প্রণয়নের ক্ষমতা। বোম্বাই মাদ্রাজে প্রাদেশিক সরকারকে সীমিতভাবে নিজেদের প্রাদেশের জন্য আইন বানানোর অধিকার দেওয়া হয়, অর্থাৎ সব আইন কেন্দ্র থেকে করতে হবে না, প্রাদেশিক সমস্যার সমাধান তারা নিজেই আইন তৈরি করতে পারবে। অর্থাৎ কি, প্রদেশের ভেতরে যারা আছে তারা নিজেরাই নিজের অঞ্চল পরিচালনায় যে কোনো আইন তৈরি করতে কিংবা সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, যেটা আর কি ইন্ডিয়ায় এখনো আছে। আচ্ছা, এরপরে কি, পাঞ্জাব এবং বাংলায় প্রাদেশিক আইন পরিষদ গঠন। পাঞ্জাব এবং বাংলা প্রদেশে প্রথমবারের মতো প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল গঠনের নির্দেশ দেওয়া হয়। এগুলো ছোট আইনসভা, যেখানে প্রদেশের কাজ আলোচনা করা, পরামর্শ দেওয়া হতো। এতে স্থানীয় প্রশাসনের উপর জনগণের সীমিত অংশগ্রহণ নিশ্চিত করা হয়। অর্থাৎ কি, আমাদের সংসদের মতো একটা অবস্থা তৈরি করে, সংসদের মতো একটা অবস্থা তৈরি হয়, যেখানে কি ধরো স্থানীয় যেন গ্রামের পঞ্চায়েত, আগে তোমরা শুনে থাকবা, তোমাদের দাদা নানারা এটা জানে আর কি। তো পঞ্চায়েতের ব্যাপারটা এরকম যে ধরো স্থানীয় ইউনো অফিস থেকে 2 জন আসছে, আবার গ্রামের মধ্যে যে সব থেকে বড় মৌলবি আছে কিংবা ক্ষমতাবান নেতা আছে, তো নেতারা এসে সবাই মিলে একটা সমস্যার সমাধান করতেছে আর কি। এটা হচ্ছে মেইনলি তখনকার সময় প্রাদেশিক পরিষদের কাজে হতো। কলকাতা বৈঠক হলে বাংলার গভর্নর অতিরিক্ত সদস্য। গভর্নর জেনারেল নির্বাহী পরিষদের বৈঠক যখন কলকাতায় অনুষ্ঠিত হতো, তখন বাংলার অতিরিক্ত গভর্নর সদস্য হিসেবে যোগ দিতে পারত। তাহলে এটা কোন সময় সম্ভব ছিল, যদি এমসিকিউতে আসে যে কোন সময় কলকাতায় বৈঠক হলে বাংলার গভর্নর জেনারেল সভায় যোগ দিতে পারত, তাহলে তোমাকে বলতে হবে কি 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুসারে এটা সম্ভব ছিল। উদ্দেশ্য দেখো কি, বাংলার প্রশাসনিক অভিজ্ঞতাকে কেন্দ্রীয় আলোচনায় যুক্ত করে সিদ্ধান্ত গ্রহণে অঞ্চলভিত্তিক মতামত পাওয়া। অর্থাৎ কি, বাংলার অবস্থাটা কীরকম, কারণ তৎকালীন সময়ে বাংলা সব থেকে বড় প্রেসিডেন্সি ছিল। এই প্রেসিডেন্সিটা কীভাবে নিয়ন্ত্রণ হচ্ছে সেগুলো জানার জন্য গভর্নর জেনারেলকে ইনভাইট করা হতো, যে আসুন আমাদেরকে বলুন কিভাবে গরিবদের রক্ত চুষে খাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে ক্লাসে অতিরিক্ত কেউ কমেন্ট করবা না, কোনো ধরনের কমেন্ট করবা না। ক্লাসে যদি পড়া না বুঝো
তাহলে শুধু কমেন্ট করবা। পড়া না বোঝার বাইরে কিংবা পড়া বোঝার বাইরে এই দুটার ছাড়া কেউ যদি একবার জিজ্ঞেসও করো যে ভাইয়া আমার নেট সমস্যা, আপনার কথাতে সমস্যা, কিংবা হাতে ব্যথা, পায়ে ব্যথা, ফোনে চার্জ নাই, তাকে এখনই গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। তাকে এই মুহূর্তে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। 1 মাসের যে মিশন এ প্লাস সেটা তো মিস, FRBও মিস, সব কিছু মিস হবে। তাহলে 100% পড়াশোনার বাইরে এখন থেকে একটাও যদি কমেন্টে শব্দ হয় যে বুঝতেছি না বা এটা আরেকবার বুঝান বা এই জায়গাটা বুঝছি, এই 3টা কমেন্টের বাইরে কেউ যদি কমেন্ট করে ভাইয়া এটা করেন, ভাইয়া সেটা করেন, ভাইয়া অমুক বিরক্ত করতেছে, তমুক বিরক্ত করতেছে, আম্মা পাশে, আব্বা পাশে, খিদা লাগছে, ভাত খাবো, ক্লাস শেষ কখন, যে কোনো ধরনের কমেন্টে তুমি গ্রুপ থেকে আজকেই বের হয়ে যাওয়া, মানে সেকেন্ডের মধ্যে তোমাকে গ্রুপ থেকে ব্লক করে দেওয়া হবে। একদম নগদে বলে দিলাম। এখন তুমি কতটুকু শুনবা, এ মাংনা ক্লাস, তুমি কতটুকু শুনবা সেটা তোমার ব্যাপার। তুমি যদি নিজের ভালো চাও তাহলে এখন থেকে কমেন্ট থেকে হাত সরাই ফেলবা, কমেন্ট থেকে টোটালি হাত সরাই ফেলবা। আর যাদের যাদের কমেন্টিংয়ে যে কোনো ধরনের কমেন্টিংয়ে সমস্যা হয় তাদের একটা কাজ করবা, এই যে লাইভটা আছে না, এই লাইভের নিচে দেখো এখানে একটা তীর চিহ্ন আছে, নিচের দিকের তীর চিহ্ন আছে, এই নিচের দিকে তীর চিহ্নে চাপ দিবা, দেখবা যে কমেন্ট একটাও নাই, শুধু হচ্ছে আমার ক্লাসটাই দেখা যাবে। তুমি শুধু আমার ক্লাসই দেখবা। তোমার যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে তুমি এটা উপরের দিকে ট্যাপ করবা, এই যে রাইটে কমেন্ট লিখবা, কমেন্ট লিখে পাস করে দিবা। আবার কি এই যে দেখো এই সাইডের বাটনে মানে স্ক্রিনে আর কি প্রেস করবা, প্রেস করে কমেন্ট ডাউন করে দিয়ে শুধু আমার ক্লাসটা দেখবা। একটা সিঙ্গেল কমেন্ট আসলে গ্রুপ থেকে ব্লক মারবো, একটাও কোনো কমেন্টিং হবে না, ঠিক আছে? শুধু ক্লাস কমেন্ট হবে। ভারতীয় দেখো এখানে পরবর্তী পয়েন্ট, এটার গুরুত্ব কী ছিল, ভারতীয়দের আইন প্রণয়নে সীমিত অংশগ্রহণ নিশ্চিত করা। কারণ দেখো তৎকালীন সময়টা কি হয়েছিল যে এই ভারতবর্ষের মানুষজন যারা ছিল তারা তো মানে উপনিবেশিক যে শাসনটা বা ব্রিটিশ যে শাসনটা এটা তো তারা অভ্যস্ত ছিল না। অভ্যস্ত না থাকার কারণে তাদের ক্ষেত্রে সব থেকে বড় যে ঝামেলাটা হয়েছে যে তারা ব্রিটিশ শাসনটা কেমন এটাই জানতো না। তো ব্রিটিশরা তাদেরকে কি করতো, ম্যানিপুলেট করতো। কিভাবে ম্যানিপুলেট করতো, যে ধরো একটা কমিটি তৈরি করছে, কমিটির সদস্য হচ্ছে কত, 11 জন। এখানে 9 জন কি করতো, 9 জন শুধু ব্রিটিশ সদস্য রাখতো, আর এখান থেকে 2 জন কি করতো, 2 জন ইন্ডিয়ান নিয়ে আসতো। এখন 2 জন ইন্ডিয়ান দিয়ে কি 9 জনের সাথে পারা যাবে? কখনোই পারা যাবে না। যে কোনো একটা ভোট বা যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এই যে 9 জন ভোট দিল যে হ্যাঁ করা যাবে, এই 2 জন যদি না ভোটও দিত কোনো কি কাজ হতো না? যেহেতু 9 সংখ্যায় বেশি তার মানে জিনিসটা পাস হয়ে গেল। এইরকম ধরনের ফাসাদটা তৈরি করতো। কিন্তু তৎকালীন সময় তো মানুষজন এত বুদ্ধিমান ছিল না থাকার কারণে তারা কি সহজে অ্যাকসেপ্ট করে নিছে। কিন্তু এটার একটা ব্যাকফায়ার পজিশন আছে। এই ব্যাকফায়ার পজিশন কোনটা, 92 সালে যে তারা বুঝছে যে আসলে আইনের মধ্যে অনেক মাইরপ্যাচ আছে, এই মাইরপ্যাচটা ধরে 92 সালে সংস্কার আইন করা হয় আর কি। যাই হোক, ব্রিটিশ ভারতের ভারতীয় জনমত জানার সুযোগ, অর্থাৎ ভারতীয়রা ব্রিটিশদের নিয়ে কি চিন্তা করতেছে, এই ব্রিটিশদের নিয়ে চিন্তা করার বিষয়টা হচ্ছে কি, ব্রিটিশদের চিন্তা করার বিষয়টা হচ্ছে তাদের এঙ্গেজ করা। তাদের কাছে যাওয়ার তো কোনো উপায় ছিল না, কারণ ব্রিটিশরা কি করতো, তারা রুল করতো। তো রুলার কখনো সার্ভেন্টের কাছে তো যায় না, তো তারা কি করে, সার্ভেন্ট একটা এক্সট্রা নিয়োগ দিত। এই যে উদাহরণটা দিলাম যে 2 জনকে বোর্ডে নিয়োগ করছে, এই 2 জনের মাধ্যমে পুরো ভারতবাসীর মতামতটা নেওয়া হতো যে তোমরা কি ভাবতেছো। এখন বুঝে যাচ্ছে যে আমরা এটার বিপক্ষে, তখন কেন ঠিক আছে তোমাদের আইডিওলজি তো বুঝেই নিছে, এখন তোমরা ধরা খাও। অভিজাত ভারতীয়দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি, তোমরা খেয়াল করে দেখবা যে আমরা যদি বঙ্গভঙ্গ টপিকটাও পড়ি, বঙ্গভঙ্গের মেইন থিম কোথায় যে আটকাচ্ছিল, যে ভারতের উচ্চভিলাষী যারা নেতারা ছিল তারা বঙ্গভঙ্গের বিরোধী ছিল। কারণ কি, তারা বাংলার মানুষজনকে পিষে খাইতো,
হিন্দু নেতারা বাংলার মানুষজনকে পিছিয়ে খাইতো, তারা খাইতে পারতেছে না, কারণ বাংলাকে আলাদা হয়ে যাচ্ছে, সেপারেশন অফ বেঙ্গল হয়ে যাচ্ছে। তো সেপারেশন অফ বেঙ্গল যখন হয়ে যাচ্ছে তখন সব থেকে বড় সমস্যা কী হলো, তারা নিজের প্রতিপত্তি ক্ষমতাটা হারাই ফেললো। তো ব্রিটিশরা কী করছে, তাদেরকে হাত করে নিয়েছে, কারণ তাদের হাতে আবার বৃহৎ সংখ্যক মানে হিন্দু মিডল ক্লাস পিপল ছিল। এই মিডল ক্লাস পিপলদের শাসন করার জন্য আপার ক্লাস হিন্দু যারা ছিল, যারা টাকা পয়সা বেশি ছিল, তাদেরকে হায়ার করে ফেলছে। তাহলে তোমরা সবসময় দেখবা যে ব্রিটিশদের সময়ে, তোমরা বই খাতা বড় হলেও পড়বা, তোমরা কখনোই দেখবা না যে একটা বড় হিন্দু জমিদার ব্রিটিশদের দ্বারা শোষণের শিকার হয়েছে, কখনোই হয় নাই। না হওয়ার কারণটা কি, কারণ তাদের সঙ্গে তাদের একটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। অভিজাত মানে বড়লোক শ্রেণীকে বোঝানো হয়, জ্যোতি অভিজাত মানে বড়লোক শ্রেণী, যারা টাকা পয়সা বেশি আর কি। একজন লিখছে ক্লাস 10:30 ক্লাস শুরু হওয়ার কথা ছিল, আসলেই কি বলে? আমি এত তাড়াতাড়ি ক্লাস শুরু করলাম। মিশন টেস্টে প্লাস 10টা একটা মারবো ধরে, 10টায় লেখা আছে রুটিনে। বঙ্গভঙ্গ মানে কি? বঙ্গভঙ্গ আজকে বুঝাবো। শালার পথ কোনো বাতাসই দেয় না। কই চলছে? মিয়া এসির পাওয়ার চেক করো তুমি, কই চলছে? ওই তো উঠে আছে অনেকক্ষণ থেকে, ঘামতেছি আমি। আচ্ছা দেখো, এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তৈরি হয়ে গেছে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা কীরকম? বঙ্গভঙ্গ যারা বুঝো নাই, বঙ্গভঙ্গের টপিক আজকে আসে, আমি বুঝাই দেবো। আজকের পর বঙ্গভঙ্গ নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো এখানে সব থেকে বড় ঝামেলাটা কোথায় তৈরি হলো? ঝামেলাটা তৈরি হলো 61 সালে যে ভারত শাসন আইনটা হয়ে গেল। এ ভারত শাসন আইনে বাংলার মানুষ তো বুঝতেই পারে না, অর্থাৎ তৎকালীন সময় ভারতীয়রা, ভারতবর্ষের মানুষজন তো বুঝতে পারে না যে আসলে এরা কি আমাদের পড়াইতেছে, যা খাওয়াইতেছে তাই খাইতেছি। কিন্তু দিনে দিনে যখন 1878 সাল পর্যন্ত চলে গেল, তখন মানুষজন বা বুদ্ধিজীবী বুঝতে শুরু করলো যে আসলে যে ঝামেলাটা কি, আমাদের তো মানে ঘুল খেলাইতেছে। এই ঘুল খেলানোর ব্যাপারটা কীরকম হয়ে গেল, তখন দুর্বার আন্দোলন হলো যে আপনারা ব্রিটিশ শাসন যা পরিচালনা করতেছেন, সেই শাসনটার মাঝখানে শোষণ লুকায়িত আছে। এখন আমরা এখানে সেই শোষণটা কীরকম সেটা একটু আলোচনা করব। দেখো, উচ্চ পদে ইংরেজ আধিপত্য অসন্তোষ, অর্থাৎ কি ভারতবর্ষের শাসনতান্ত্রিক কাঠামোতে যত ধরনের প্রশাসনিক উচ্চ পদ আছে সেখানে কোনো ইন্ডিয়ান নাই, সেখানে শুধু কি ছিল, শুধু ইংরেজরা ছিল। আর ইন্ডিয়ানরা কোথায় ছিল? যত পরিমাণ নিম্নপদ ছিল সবগুলো নিম্নপদে ইন্ডিয়ানরা ছিল। তাহলে চিন্তা করে দেখো, এটা বুঝতে সময় লাগছে কত বছর? অন্তত 15 থেকে 17 বছর সময় লাগছে এই জিনিসটা শুধু ভারতীয়দের বুঝতে। এবার দেখো, সংবাদপত্রে দমন আইন, অস্ত্র আইন, আন্দোলন, ইলবার্ট বিল বিতর্ক জাতিগত বৈষম্য স্পর্শ করেছিল। কারণ তারা কি করছিল, মাথায় রাখবা, কোনো একটা দেশের সব থেকে বড় দাঙ্গা লাগাইতে গেলে কি করতে হয় জানো? জাতিগত বৈষম্য তৈরি করতে হয়। ধরো কি বাংলাদেশে হিন্দু আর মুসলিম দুইটা জাত, এখন দুইটা সম্প্রদায়। এখন যদি বাংলাদেশে মানে কেওয়াস তৈরি করতে হয়, তাহলে কি করবে? আওয়ামী লীগ একটা ট্রাম্প কার্ড খেলে, সেটা হচ্ছে কি সংখ্যালঘু ট্রাম্প কার্ড, হিন্দুদের ওপর মারো। আওয়ামী লীগই হিন্দুদের উপর মারে, কিন্তু আলটিমেটলি দোষ হয় মুসলমানের, যে মুসলমান হিন্দু মারতেছে। কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ানরাও জানে যে মুসলমান তো হিন্দু মারে না, হিন্দু মারা তো আওয়ামী লীগ। মানে এই দেখো একটা ট্রাম্প কার্ড পরিচালনা করা। এটা আসলে আসছে কোথায় থেকে? এটা আসছে হচ্ছে উপনিবেশিক আমল থেকে, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে এটা চলে আসতেছে। ব্রিটিশরা এইভাবে ম্যানিপুলেট করতো। তাহলে খেয়াল করে দেখো, ব্রিটিশরা যে, হ্যাঁ ঠিক আছে আসতেছে। ইলবার্ট বিল তাহলে কি করলো? জাতিগত বৈষম্যটা স্পষ্ট তৈরি করে দিল যে উঁচু জাত, হিন্দুদের মধ্যে 4টা জাত আছে আর কি, ব্রাহ্মণ থেকে শূদ্র আর কি, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, আর একটা হচ্ছে আমি জানি না, মনে নাই আর কি, দুঃখিত। তো যাই হোক, 4টা জাতের মধ্যে আর কি ওরা কি মানে উঁচু নিচুর ভেদভাব শুরু করে দিল, আলাদাভাবে ট্রিট করা শুরু করে দিল। যারা শূদ্র, এটা সব থেকে নিম্ন, এদেরকে মানুষ মানে গণ্য করতো না। এর মাঝখানেই মানুষজন তৈরি করলো কি? এর মাঝখানে মানুষজন তৈরি করলো হচ্ছে
কংগ্রেস প্রতিষ্ঠার দাবি, যে আমরা ভারতীয়রা আন্দোলন করতেছে, আমাদের একটা দলের দরকার আছে। কোনো একটা দল ছাড়া কখনো কোনো আন্দোলন সফল করা সম্ভব হয় না। তাহলে দেখো, দল ছাড়া আন্দোলন যদি সফল না হয়, এই জিনিসটা আবার কি করলো, ইংরেজরা বুঝে ফেললো যে ইন্ডিয়ানরা কি চাচ্ছে, একটা দল চাচ্ছে। তখন ইন্ডিয়া কি করলো, ইন্ডিয়ার একটা প্রশাসনিক পদের একজন মানুষ অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম, সে কি করলো, সে তার নেতৃত্বে কংগ্রেস গঠন করে দিল, যে তুমি কংগ্রেস পরিচালনা করো। তার নেতৃত্বে কি করলো, কংগ্রেস গঠন, কোথায় গঠন করলো, ভারতেই গঠন করলো। কিন্তু কে গঠন করলো, একটা ইংরেজ গঠন করলো। আর কংগ্রেসকে কি বানানো হলো, যে ইংরেজদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ভারতীয়দের যত সমস্যা আছে সবগুলো তুলে ধরা হবে। প্রথমে আন্দোলনটা কি ছিল, আন্দোলন ছিল তোমরা আমাদের উপর শোষণ করতেছো, আমরা কি করব, তোমাদের প্রতিহাত করব। এটাই তো প্রথম আন্দোলন ছিল। ইংরেজরা সেটা বুঝলো, বুঝার পরে তারা কি করলো, অ্যালান অ্যাক্টিভিয়াম হিউমকে নিয়ে এসে 85 সালে কি করলো, তারা কংগ্রেস প্রতিষ্ঠা করে দিল। বললো যে তোমরা আমি মিলে কাজ করি চলো। এই যে আন্দোলনটা আবার দমে গেল। আসো পরবর্তী অংশটা। 85 সালে প্রতিষ্ঠা, জোট দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে লর্ড ডাফরিন কমিটি রিপোর্ট পেশ করা হচ্ছে। কংগ্রেসের মাঝখানে কি করলো, 61 সালের যে ভারত আন্দোলনটা ছিল, মানে ভারত পরিষদ সংস্কার আন্দোলন, সেটার কি 88 সালে ডাফরিন রিপোর্ট পেশ করলো। হওয়ার পরে 92 সালে লর্ড ক্রস সেটা হচ্ছে পাশ করে দিল আর কি। এখানের বৈশিষ্ট্যগুলো একটু খাতায় নাও, 92 সালের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে মুখস্থ করবা। আচ্ছা, তোমরা হচ্ছে এই বঙ্গভঙ্গ নিয়ে হচ্ছে চাপ নিও না, আমি হচ্ছে এটা তো পড়াই দিব, এটা নিয়ে কোনো চাপ নাই, ঠিক আছে? বঙ্গভঙ্গ আমি পড়াবো, এতটুকু কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে বলো তোমরা। বঙ্গভঙ্গ আমি পড়াবো, এটা নিয়ে চাপ নেই, স্লাইডে আছে অলরেডি। আচ্ছা, ইলবার্ট বিল কি, ইলবার্ট বিলটা বুঝেন। আচ্ছা দেখো, ইলবার্ট বিল হচ্ছে মনে রাখার সহজ উপায়, এটা একটা আইনি প্রক্রিয়া। কীরকম আইনি প্রক্রিয়া খেয়াল করো, এখানে মেইনলি বলা হয়েছিল কি, ইলবার্ট বিলটা প্রডিউস করেছিল ইংরেজরা, কাদের পক্ষে, ভারতদের পক্ষে। এখন বিলটা একটু মানে কনফিউজিং বলার কারণটা আমি তোমাদের বলতেছি। ইংরেজ যদি কেউ অপরাধ করত, সেই অপরাধীর বিচার করতে কে পাবে, সে বিচার করতে পারবে হচ্ছে ভারতীয় জজরা। ওরা কিভাবে গেমটা খেলছে খেয়াল করো, ওদের গেম খেলার কারণটা ছিল যে আমরা ভারতীয়দের মানে জুডিশিয়ালি পাওয়ার যেটা আছে বা আদালতের পাওয়ার যেটা আছে সেটা বৃদ্ধি করব। কিভাবে বৃদ্ধি করব, তাদের শুধু জজের ক্ষমতাটা বৃদ্ধি করব, কিন্তু ভারতীয়দের যত বিচার কাজ আছে, মানে ভারতীয়রা যদি একটা মশাও মারে, মানে একটা ব্রিটিশ মশা ইউকে থেকে উড়ে বাংলাদেশে আসছে কিংবা ভারতে আসলে তাকে যদি মারে, তাহলে তাদের বিচার আমরা করব। আর আমাদের বিচারের সময় কি, তাদের একটা জজ আছে, জজকে ডেকে নিয়ে যে বিচার করব, অংশগ্রহণ করলে হয়ে গেল। মানে টেকনিক্যালি আর কি খেলছে। তখন কি এটার আর কি ঘোর বিরোধিতা করা হয়েছিল নাকি, যে এরকম কোনো কিছু করা যাবে না, এটা হচ্ছে ইলবার্ট। এগুলো কখনো পরীক্ষায় আসে না, চাপ নাই। দেখো, কেন্দ্রীয় পরিষদের বৈশিষ্ট্য কি, সদস্য সংখ্যা বৃদ্ধি, আগে 10 জন এখন 10 থেকে 16 জন অতিরিক্ত সদস্য থাকবে, সর্বোচ্চ 6 জন সরকারি সদস্য থাকবে, বাকি সদস্য কি হবে, মনোনীত বা নির্বাচিত অবস্থা থেকে আসবে। এরপরে দেখো, 10 জন বেসরকারি সদস্য এবং সদস্যদের বাজেট আলোচনায় সীমিত অধিকার থাকবে। অর্থাৎ কি, এই পরিষদের সদস্য আসবে কয়টা, 6টা, আর মানে সরকারি সদস্য 6টা, বেসরকারি কয়টা, 10টা, এর বাইরে হবে না। একজন কমেন্ট করছে, এমসিকিউর জন্য এতগুলো সাল মনে রাখার ট্রিক্স দেন। এতগুলো সাল মনে রাখা কঠিন, এতগুলো সাল মনে রাখা, এতগুলো সালই তো নাই। প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা, এতগুলো সালই নাই। 1961 সালের যে ভারতীয় পরিষদ আছে, সেই পরিষদে তো সালই নাই, 3টা সাল মেইনলি। 57 সালে কোম্পানি চলে গেল, 58 সালে শাসন শুরু করলো, এবং 61 সালে হচ্ছে কি করলো, 61 সালে হচ্ছে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট হয়ে গেল। 3টা সাল, এটা তো ইজি, গল্পের মতো। এরপরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয়ে গেল, ইলবার্ট বিল হয়ে গেল, অ্যালান অ্যাক্টিভিয়াম হিউম কি কংগ্রেস প্রতিষ্ঠা করলো 88 সালে। 61 সালের শাসনের যে সংস্কারটা ছিল, সংস্কার রিপোর্ট দিয়ে দিল, হিসাব শেষ। 92 সালে লর্ড ক্রস সেটা পার করে দিল, গল্পের মতো করে। এখানে তো অত বেশি সাল নাই তো ভাই, এই অধ্যায় এত সাল পাইলেটা কোথায়, বুঝলাম না ঘটনা।
আগের অধ্যায় তো পুরা শেষ হয় নাই, একদম কানপিট থাপড়াই দেবো বেয়াদব কোথাকার। ক্লাসে দেরি করে আসো আবার বলো আগের অধ্যায় শেষ হয় নাই। পিডিএফ কোথায় দেয়? একদম ভরে দেয় পিডিএফ। মুখটা খারাপ হয় তোমাদের সামনে, বেয়াদব কোথাকার। পিডিএফ কোথায় দেয় তুমি জানো না? 5 দিন হচ্ছে ক্লাস চলতেছে, বারবার বলা হয় ওয়েবসাইটে খোঁজো, ওয়েবসাইটে খোঁজো, ওয়েবসাইটে সব কিছু দেওয়া আছে। পিডিএফ কোথায় দেয়? প্রত্যেক ক্লাসে তোমাদের একই কাহিনী, ভাইয়া পিডিএফ নাই, হ্যান নাই, নেট নাই, সেই নাই। এত কি জন্য ভেজাল তোমাদের? হ্যাঁ, ফালতু বলবান কোথাকার। লজ্জা লাগে না তোমাদের যে একটা টিচার ক্লাস নিচ্ছে বারবার একই কমেন্ট করো, আগের অধ্যায় হয় নাই, আগের অধ্যায় হয় নাই, আগের অধ্যায় প্যাচ প্যাচ করো? প্রথমে তো ক্লিয়ার করেই দিলাম, প্রত্যেক ক্লাসেই বলে দেয় পিডিএফ এর জন্য ওয়েবসাইটে খোঁজো। প্রথম দিন থেকে বলে আসতেছি ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইট, তারপরেও একই কথা বারবার বলো। শরম নাই তোমাদের? ক্লাসের মাঝখানে এসে জিজ্ঞেস করো, রুটিন নেই তোমাদের কাছে? ওয়েবসাইটে রুটিন দেওয়া আছে না? তারপরেও জিজ্ঞেস করো কি জন্য যে রুটিন নেই, রুটিন দেন নাই, হ্যান দেয় নাই, ত্যান দেন নাই। তোমাদের মুখে কি হয়েছে? তোমাদের সব থেকে বড় সমস্যা কি জানো? তোমাদের বাপ মায়ের কপালটা খুবই খারাপ যে তোমাদের মতো সন্তান তারা প্রডিউস করছে। তোমরা যারা ক্লাসের মাঝখানে এই ধরনের কথা বলো তাদের আসলে খুবই বড় সমস্যা আছে। তোমাদের বাপ মায়ের কপালটা খারাপ। তোমাদের বাপ মা যদি তোমাদের বাপ মা ভালোভাবে তোমাদেরকে বাইর করছে, আসলে দুনিয়াতে নিয়ে আসছে, কিন্তু তোমরা আসলে সে জাতের না, তোমরা হচ্ছে অজাত কুজাতের। তোমরা ভুল করে তোমাদের তোমাদের বাপ মায়ের কোনো একটা আমাদেরও কোনো একটা ভুলের এটা প্রায়শ্চিত্ত হচ্ছে তোমরা যারা ক্লাসের মাঝখানে আসো, এসে এগুলা কমেন্ট করতে খুব এনজয় ফিল করো। হ্যাঁ ভাইয়া পিডিএফ কোথায়? খুব পড়াশোনা করি। তোমরা যদি ভালো হইতা তাহলে ক্লাসের মাঝখানে এগুলো জিজ্ঞেস করতা না। হাজার হাজার জন পেজে মেসেজ দেয়, ভাইয়া পিডিএফ পাইতেছে না, এই পাইতেছে না, সে পাইতেছে না। পাবি না কি জন্য? প্রথম দিন থেকে বলি না, ওয়েবসাইট কয়টা? 20টা, প্রত্যেকটা ক্লাসের আলাদা ওয়েবসাইট। রেকর্ড ক্লাস করবি, গ্রুপেই তো রেকর্ড ক্লাস আছে, যেটা মন চায় সেটা করবি। রুটিন দিয়ে দিছি, যখন মন চায় তখন ক্লাস করবি। ফালতু বলাবানের মতো প্রত্যেকটা ক্লাসে একই কথা, ভাই এটা পাই না, এটা সেটা পাই না। চাকরি নিছি তোর? দেখো পরবর্তী অংশ দেখো, জনস্বাস্থ্যে প্রশ্ন করার জন্য সুযোগ 6 দিনের নোটিশ। অর্থাৎ কি? সভাপতি প্রশ্ন নাকচ করতে পারবেন, গভর্নর জেনারেল প্রণীত বিধি কার্য সম্পাদন। খেয়াল করে দেখো, কোনো একটা বিধিবিধান যখন তৈরি হয়ে যাবে, বিধিবিধান তৈরি হওয়ার পরে মেইন কাজটা কি? সভাপতি যদি নাকচ করে যে না, যে এটা করা যাবে না, কিন্তু নিচে কে বসে আছে? গভর্নর জেনারেল আছে। গভর্নর জেনারেল ভাবে এটা চলবে, তার মানে ওইটা আইন পাশ হয়ে গেল। এটা হচ্ছে ক্ষমতা ছিল আর কি, এগুলো এডিট করতে হয়েছে। প্রাদেশিক পরিষদের বৈশিষ্ট্য কি? এখানে সদস্য সংখ্যা 20টা করা হয়, বাংলায় সর্বোচ্চ 20 দেওয়া হয়, 20 জন সদস্য মনোনীত করা হয়, আর বোম্বাই এবং মাদ্রাজে 8 থেকে 20 জনকে দেওয়া হয়। এবার আসে কংগ্রেসের ব্যাপার আসো। 85 সালের কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি দেখো, কংগ্রেসটা খুব সুন্দর করে দেওয়া আছে, অন্য কিছু পড়তে হবে না। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে যাদের ঝামেলা ছিল তারা এখানে সমাধান পাবা। এখানে দুইটা জিনিস আছে, প্রথমত হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আছে, আর একটা হচ্ছে লাইসেন্স অ্যাক্ট আছে। দুইটা অ্যাক্ট খেয়াল করে দেখো। লর্ড লিটনের দমনমূলক আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 78 সালে দেশীয় বা বাংলা হিন্দি ভাষার সংবাদপত্র নিয়ন্ত্রণ এবং দমন করতে এই আইন পাশ করা হয়। সরকারের বিরুদ্ধে কিছু লিখলে খবরের কাগজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। ইংরেজি পত্রিকাগুলোর উপরে একই আইন প্রযোজ্য ছিল না। অর্থাৎ কারণ কি? খেয়াল করে দেখো, তৎকালীন সময় কি হতো? যারা হিন্দু ছিল বা তৎকালীন সময় যারা ভারতবর্ষ ছিল তারা কি হিন্দি পড়তে পারতো, কিন্তু ইংরেজি তো অত পড়তে পারতো না। ইংরেজি পত্রিকার উপর কোনো লাগাম দেওয়া হয়নি, কিন্তু হিন্দি পত্রিকার এমন হয়েছে যদি সরকারের বিরুদ্ধে লেখা হতো তাহলে হাসিনার মতো ওই সাংবাদিক গুম হয়ে গেছে, ওই প্রেস বন্ধ করে দিয়েছে, ওই পত্রিকা ওই দিন থেকেই শেষ, এরকম একটা অবস্থা। তো তখন কি হচ্ছে? দুর্বার আন্দোলন তৈরি করে হয়েছে। তো এটাকে লর্ড লিটন নাম দিয়েছিল হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। অনেকেই বলছিল যে এটা হচ্ছে কি সংবাদপত্রের গলা টিপে ধরার মতো একটা অবস্থা, যেটা আর কি সত্যি ছিল। হাসিনা আর কি সেটাই অনুসরণ করছে। এরপরে হচ্ছে দেখো লাইসেন্স অ্যাক্ট কোনটা? জনসমাবেশ, সভা সমিতি, প্রকাশনা চালানোর জন্য সরকার লাইসেন্স বাধ্যতামূলক করা হয়। লাইসেন্স না থাকলে সভা সমিতি অনুষ্ঠিত দেওয়া হতো না। উদ্দেশ্য ছিল রাজবিরোধী আন্দোলন দমন করা। 83 সালে ইলবার্ট বিল নাম নিয়ে বিক্ষোভ করে ব্রিটিশ বিরোধী ক্ষোভ বাড়ে। ব্রিটিশ সরকার
গণ অসন্তোষ নিয়ন্ত্রণে নিরাপদ রাজনৈতিক সংগঠন গড়ে তোলার পথ খোঁজে। খেয়াল করে দেখো তাহলে কি হলো, এরা কি করলো, ইলবার্ট বিল তৈরি করলো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বানাইলো, লাইসেন্স অ্যাক্ট বানাইলো, যে তুমি যদি কোনো জায়গায় সভা সমিতি করতে চাও আগে সরকারের কাছে লিখিত অনুমতি নেওয়া লাগবে, যে সরকার আমি এটা লিখিত অনুমতি চাচ্ছি এখানে সভা সমিতি করার জন্য। তার মানে কি একটা অবস্থা, তাহলে বুঝতে পারতো যে কোন দল কি করতেছে, এটা তো সরকার ভালো করে জানে, যে তুমি কোন ক্ষেতের মূলা, আরেকজন কোন ক্ষেতের মূলা, দুই ক্ষেতের মূলাকেই চেনে সরকার। তো সরকার ভাবতেছে যে ক্ষেতের মূলার তেজ বেশি তাকে তো আটকাইতে হবে। আটকানোর উপায়টা কি, উপায়টা হচ্ছে লাইসেন্স বানাও, যে অমুক দিনে আমি লাইসেন্স চাই, যে 27 তারিখে আমি কি করবো, একটা জনসভা তৈরি করব, সেটা আবার সরকার বিরুদ্ধে, তাহলে ওটাকে দমন করে ফেলো, ওটাকে শাহিন ধরে ফেল। এইভাবে সরকারকে ধরে ফেলতো আর কি ব্রিটিশ সরকার। এখন দেখো লাস্ট লাইনটা খেয়াল করো, ব্রিটিশ সরকার অসন্তোষ নিয়ন্ত্রণে নিরাপদ রাজনৈতিক সংগঠন। নিরাপদ রাজনৈতিক সংগঠন আবার কোনটা, এইটাই হচ্ছে কংগ্রেস। কারণ কি, কংগ্রেস তৈরি হয়েছে ব্রিটিশের দ্বারা, ব্রিটিশদের তৈরি একটা সংগঠন ইন্ডিয়ার সমস্যা সমাধান করতেছে, এর মধ্যেই তো বড় ঘোল আছে। এটাই হচ্ছে নিরাপদ সংগঠন, যাকে নিয়ে কোনো ভয় নাই, সরকারকেই নিয়ন্ত্রণ করতে পারবে। তা এরকম তৈরি করলে হচ্ছে কংগ্রেস। প্রাক্তন আমলা লর্ড অ্যাক্টিভিয়াম হিউম ডাফরিনকে ভারতীয়দের জন্য একটা রাজনৈতিক মঞ্চ তৈরির পরামর্শ দেন। এই কি করলো, মঞ্চ তৈরি করার পরামর্শ দেবে, যে তোমরা একটা কি ভারতবর্ষে একটা রাজনৈতিক দল নামাই ফেলো। এই সময় শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত রাজনৈতিক দল করার চেষ্টা করতেছিল, অর্থাৎ ওই সময় যারা শিক্ষিত হিন্দু ছিল তারা কি করতেছিল, মধ্যবিত্ত শ্রেণী বা মিডল ক্লাস পিপল যারা ছিল তারা কি করতেছিল, যে একটা দল গঠনের চেষ্টা করা যায়। এই দল গঠনের চেষ্টাটা হিউম ধরে ফেলে, যে এটা শাহিন ধরে ফেলছি, এখন কি করবে, এখন হচ্ছে এখন দল বানাইতে হবে। এখন ঘোল খাওয়াই দিল, ঘোল খাওয়াই দিয়ে প্রতিষ্ঠা করলো হচ্ছে 85 সালের 28 ডিসেম্বর কংগ্রেস। স্থান হচ্ছে বোম্বাই, বর্তমানে যেটা হচ্ছে মুম্বাই শহর। প্রতিষ্ঠাতা হচ্ছে হিউম, উদ্যোক্তা আর কি উনি। সার্থক করা হচ্ছে লর্ড ডাফরিন। প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাপতি কে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই জায়গা থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা খুবই আছে। এখানে প্রভাবশালী নেতা কারা ছিল, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ। আর লক্ষ্য ছিল কি, লক্ষ্যটা খুবই গুরুত্বপূর্ণ, এই লক্ষ্যটা কেউ যদি মনে রাখে তাহলে সে বানায় বানায়ও কংগ্রেসের ভূমিকা লিখতে পারবে। ব্রিটিশ সমর্থিত শান্তিপূর্ণ মধ্যবিত্তের নেতৃত্বাধীন একটি সর্বভারতীয় রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা। অর্থাৎ কি, ব্রিটিশদের আনুগত্যই মেনে চলবো, আবার কিছু সমস্যাও সমাধান করব। মানে কি হবে, জলেরও খাবে ঘাটেরও কুড়াবে, দুই পাশেই খাবো, খেয়ে রাজনৈতিক দলটা তৈরি করে ফেললাম। কাদের দিয়ে তৈরি করলাম, মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা দলটা তৈরি করে ফেললাম। তাহলে আমার নিরাপদে থাকলাম, আন্দোলনও দমাই ফেললাম, দেশটাও কন্ট্রোল করে ফেললাম। এটাই হচ্ছে ব্রিটিশদের ব্রেন। আমলাটা বলে দেন, যারা যারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী থাকে তাদেরকে আমলা বলা হয়। সমস্যা নাই, তোমাদের মধ্যে যারা হচ্ছে, দেখো আমি আরেকটা জিনিস বলে দেই, যে তোমাদের অপমান করতে আমার একটুও ভালো লাগে না। বিশ্বাস করো, আমি আসলে খুব কম রাগী মানুষ, তো তোমাদের হচ্ছে রাগারাগি করতে আমার একটুও ভালো লাগে না। আমি এখনো ব্লগ করতে বলিও নাই, যে দেখি তোমাদের কি অবস্থা। কিন্তু আসলে তোমাদের নিয়ে আমি অনেক থ্যাঙ্কফুল, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যে তোমরা যে এক্সট্রিম লেভেলের বেহায়া, তোমাদের যে লাজ লজ্জার অভাব আছে, তোমাদের যে পারিবারিক শিক্ষার অভাব আছে, তোমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব আছে, সেটা আমার ক্লাসের কমেন্ট বক্সে তোমরা দেখাই দিছো, যে তোমরা কত বড় বেহায়া। তোমরা যদি বেহায়া না হইতা তাহলে তোমরা তো অতিরিক্ত কমেন্ট করতা না। আজকে আমার প্রথম ক্লাস, আজকে আমার দ্বিতীয় ক্লাস, আজকে আমার জন্মদিন, আজকে দুপুরে মাছ দিয়ে ভাত খাইছি, এগুলো কমেন্টটা তোমরা করতা না, কিন্তু তোমরা তো বেহায়া। তোমাদের মতো তোমাদের বাপমার আসলে, তোমাদের বাপমা আসলে ব্যর্থ আসলে, ঠিক আছে। যে আঙ্কেল আন্টির জন্য আমার খুবই মানে করুণা লাগে, দয়া করুণা একসঙ্গে লাগে, যে তোমাদের মতো সন্তান তারা প্রডিউস করছে, তোমাদের মতো সন্তান তারা দুনিয়াতে ছেড়ে পালন করতেছে। মানে চিন্তা করা যায়, তোমাদের উপরে ইনভেস্ট করতেছে তারা, তোমাদের মতো সন্তানের উপর ইনভেস্ট করা মানে বুঝতেছো কত বড় দয়ালু তারা। তারা তো পা ধরে সালাম করা উচিত। আমি সামনে পাইলে সালাম করতাম তোমাদের বাপ মাকে, কিন্তু তারা কি করবো, পাচ্ছি না সামনে। তোমরা যদি বেহায়া না হইতা তাহলে তো তোমরা কমেন্ট করা বন্ধ করতে, তোমরা তো বেহায়া। অনেকেই কমেন্ট করতেছে, কাজের কমেন্টগুলো দেখতে পাচ্ছে না, তোমরা একবারেই বেহায়া, কল্পনাও নাই।
তোমরা আগামীকালকে লাইভ আছে না, তারপরে দেখবে গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবা। কি পরিমাণে রিমুভ হবো তোমাদের কল্পনারও বাইরে, কল্পনারও বাইরে। মানে যারা এরকম মানে প্রাতিষ্ঠানিক পারিবারিক শিক্ষা নাই, এত নিচু লেভেলের চামার স্টুডেন্ট, মানে তাদেরকে মানে তাদের কিছুই না, তারা হচ্ছে একবারে মানে চলো, আমার একটা কথাই মুখে বারবার আসছে, বেহায়া, লাজ লজ্জা শরম কোনো কিছু নাই। তোমাদের একটা কাজ করবা, তোমরা হচ্ছে শুনবা, তোমরা হচ্ছে তোমরা রাস্তায় এখন থেকে কাপড় ছাড়া হাঁটবা। তোমরা হচ্ছে টি শার্ট, শার্ট, প্যান্ট এগুলো খুলে হাঁটবা। কারণ তুমি যদি রাস্তায় ন্যাংটা হয়েও হাঁটো, আমার মনে হয় না তোমার কোনো শরম লাগবে। কারণ তোমার ভেতরের যে লাজ লজ্জাটা আছে বা মস্তিষ্কের বিবেকের যে লাজ লজ্জা আছে সেটাই তো নাই। শারীরিক কাপড় পরে থেকে লাজ লজ্জা দিয়ে কী করবা? তুমি বাসায় তোমার ভাই বোন যাই থাকুক, তুমি ন্যাংটা হয়ে চলাফেরা করবা, এবং তারা যেন বুঝে যে তোমার আসলে লজ্জা নাই, এবং তোমাদের যে পারিবারিক শিক্ষাটাও নাই, এটা যেন মানে মানুষজনও যেন, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার শিক্ষক যারা যারা আছে, অফলাইন টিচার আর কি, বা অফলাইন বড় ভাই যারা আছে আর কি, তাদেরকে বুঝাই দিবা যে আমি একজন বেহায়া, আমার ওপর কেউ নাই, আমি এই যে রাস্তায় ন্যাংটা হয়ে চলাফেরা করতেছি, আমি আসলে আমি নিজেকে দেখাচ্ছি, কারণ আমার বাপ মা আমাকে শিক্ষা দিছে তাদের মতো করে, কিন্তু আমি আসলে সেটা নিতে পারি নাই, এই জন্য আমি টিচার ছাড়াই ঘুরে বেড়াচ্ছি। তোমাদের হচ্ছে চরিত্র এরকম, ঠিক আছে? যাই হোক, ক্লাসে আসি আবার আমরা। আচ্ছা, এখান থেকে একজন প্রশ্ন করছিলাম যে হচ্ছে গ ঘ কিভাবে লিখব, কোন প্রশ্নের গ ঘা সেটা একটু ডিটেল লিখে দাও, কোন প্রশ্নের গ ঘা একটু ডিটেল লিখে দাও, যে এটার গ ঘা না ওইটা, কারণ এখানে 3টা টপিক অলরেডি পড়াচ্ছি আমরা, ঠিক আছে? দেখো, এখানে একজন আমাকে বলছে যে ভাই লক্ষ্যটা একটু আমাদেরকে বলে দেন। খেয়াল করে দেখো, ব্রিটিশরা যদি এতই ভালো হতো, তাহলে তারা কি কখনোই নিজের আনুগত্যশীল একটা রাজনৈতিক দল গড়ে তুলতো না। তারা কি করতো, যে তোমরা ভারতীয়, তোমরা নিজের মতো করে একটা রাজনৈতিক দল বানায় নাও, আমরা তোমাদের সমস্যার সমাধান করে দেব। কিন্তু তাদের তো সমস্যার সমাধান হচ্ছে করবে না। না করার কারণটা কি? না করার কারণ হচ্ছে, যদি সমস্যার সমাধান করে দেয় তাহলে শাসন করবে কিভাবে? যদি সমস্যার সমাধান হয় তাহলে শাসন করবো কিভাবে? যেরকম কি, তোমরা যে লেভেলের বেহায়া, কমেন্ট না করলে তুমি যে একটা বেহায়া, এই জিনিসটা তো তুমি বুঝতে পারবো না। এটা বোঝানোর জন্যই তুমি কমেন্ট করতেছো বেশি। তো কি হলো, সাপোজ আমি হাসিনার উদাহরণটা দিই, তাহলে তোমরা একটু ভালো করে বুঝবা। যে বাংলাদেশের ফ্যাসিস্ট পার্টি কোনটা ছিল? বাল ছিল, ঠিক আছে? বাল। এখন বাল কার দ্বারা তৈরি হচ্ছে? মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর কি, কার দ্বারা হচ্ছে? ছাত্রলীগের দ্বারা। ছাত্রলীগের ম্যান পাওয়ার দিয়ে চলতো। এখন ক্যাম্পাসের যে কোনো আন্দোলনে দেখবা, যৌতিক আন্দোলনে ছাত্রলীগ প্রথমে যা কি করতো? পিটাইতো। যেটাই আন্দোলন হোক, সরকার বিরোধী যেটাই আন্দোলন হোক, সেটা কি করতো? পিটাইতো। পিটানোর পরে কি করতো? তারা আবার নিজেরাই সংবাদ বিবৃতি দিত, মিডিয়াকে ডাকা আনতো বলতো যে আমরা কোটা সংস্কারের সাথে একমত আছি। এদিকে একটু আগেই বেধরম পিটাইছে। সরকারের কাজ ছিল, ব্রিটিশ সরকার ছিল এরকমই, যে আমরা একটা রাজনৈতিক দল বানাইলাম, তোমরা কি আছে বলো, তোমাদেরকে তো ধুবো আমি, কিন্তু ধোয়ার পরে কি বলবো, যে না আমরা তোমাদের একটা সংস্কার করে দিচ্ছি। এই যে আনুগত্যশীলভাবে প্রতাপশালী একটা প্রসেস তৈরি করার জন্য ব্রিটিশরা সেরা ছিল। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে ব্রিটিশ সমর্থিত, অর্থাৎ ব্রিটিশ সরকার সমর্থন করতেছে, যে ঠিক আছে তোমরা আন্দোলন করতেছে, আমি শুনলাম, তোমার সাথে সম্পূর্ণ একমত, শান্তিপূর্ণভাবে আন্দোলন করো। মধ্যবিত্ত শ্রেণী মানে তোমাদের যারা গরিব আছো, তোমরা আন্দোলন করো, আমি তোমাদের সঙ্গে আসি। থাকার পরে কি করলাম? একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, তৈরিটা করছে হচ্ছে ব্রিটিশ সরকার। এখানে সব থেকে বড় ঝামেলা। আচ্ছা দেখো, পরবর্তী অংশের কথা আমরা বলি এখন, যে প্রতিষ্ঠাকালীন লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল। খেয়াল করে দেখো,
প্রতিষ্ঠাকালীন লক্ষ্য এবং উদ্দেশ্য দেখো, ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বজায় রাখা। অর্থাৎ আমরা আন্দোলন করতেছি, আন্দোলন করতে করতেই আবার কি বলতেছি যে ব্রিটিশ সরকারের প্রতি আমাদের একটা কি করতে হবে, ভালোবাসা থাকতে হবে। ব্রিটিশ সরকারের প্রতি যদি ভালোবাসা ঠিকঠাক থাকে তাহলে আমরা যে কোনো কিছু কি করতে পারবো, পার করতে পারবো। ভারতীয়দের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং জাতীয় চেতনা বৃদ্ধি করা, বর্ণ ধর্ম বৈষম্য দূর করে জাতীয় ঐক্য তৈরি করা, বিভিন্ন দেশের বিভিন্ন প্রশ্নে জনমত সংগঠন করা। অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো স্টেটের যে সমস্যা তৈরি হচ্ছে, সেই স্টেট ভিত্তিক যে সমস্যা আছে তাদের জনমতটা কেমন হচ্ছে সেটা আইডেন্টিফাই করা, ব্রিটিশ সরকারের শান্তিপূর্ণ পদ্ধতি এবং দাবি দেওয়া পেশ করা, বার্ষিক রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে কিনা একটু জানাতো দেখি। এতটুকু পর্যন্ত সমস্যা আছে কিনা? কারণ এখন আমরা কংগ্রেসের বিকাশ ধারা যে টপিকটা পড়বো, এটা হচ্ছে কি তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু তোমাদের জন্য আছে। এই বিকাশ ধারাটা খুবই কঠিন একটা জিনিস। এখানে দুইটা পার্টি আছে, একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। একটা হচ্ছে দেখো এখানে লেখাই আছে, একটা হচ্ছে কি মডারেট আর একটা হচ্ছে চরমপন্থী। এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাদেরকে। ওকে, চলো দেখো এই জায়গাটা খুবই কঠিন, একটু তোমরা খেয়াল করবা। এখানে তোমাদের বই অনেক বড় বড় করে দেওয়া আছে, আমি শর্টে বানাই ফেলছি। তো এই শর্টটা তোমরা পড়বা, আশা করি তোমাদের মনে থাকবে। এই বিকাশটা ইন কেস যদি পরীক্ষা আসে তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টে এটাতে একটু ধরা খাবে। কারণ ধরা খাওয়ার কারণটা হচ্ছে কি, জিনিসটা আসলে বইয়ে অনেক ব্রড করে দেওয়া আছে। এত ব্রড একে তো পরীক্ষা আসে না। দ্বিতীয় কথা হচ্ছে যদি এসে যায় তাহলে ঝামেলা তৈরি হয়ে যাবে। দেখো প্রথম কথা হচ্ছে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী বা দ্য এক্সট্রিমিস্ট এর মধ্যে মূল সংঘাত মূলত নীতিমূলক এবং কৌশলমূলক বিষয় ছিল। খেয়াল করে দেখো, নরমপন্থী এবং চরমপন্থীমূলকটা বুঝতে কী করতে হবে দেখবা। তোমাদের স্কুলের কোনো টিচার আছে, কোনো টিচার কী করবে, তুমি ধরো একটা টিচার আসছে, সে ক্লাসে এসে একদম খুব ভালো, যাই কিছু করো, ধরো তুমি বলছো স্যার আপনার কিডনিটা চাই, স্যার এত ভালো মানুষ কিডনিটা বের করে দিয়ে দিছে, নে বাবা নে, আরও দেবো, এটাও বের করে দিয়ে দিল। তো বলছে স্যার কিডনিটাই শুধু না, আপনার চোখও চাই আমার, দিয়ে দিলাম। আরও কিছু চাস? স্যার আপনার মেয়েটা অনেক সুন্দর, ঠিক আছে কালকে বিয়ে দিয়ে দিব। এইরকমও টিচার আছে যার কাছে তুমি যেটাই চাও দুনিয়ার সেটাই দিয়ে দিবে, এত নরম মানুষ। তাদের কথা কি শান্তিপূর্ণ উপায়ে, রাগও যদি হয় এইভাবে রাগ হয়, এই কথা বলিও না, তোমরা শান্ত হও, এইভাবে কথা বলে। এটা হচ্ছে কি নরমপন্থী, তুমি যেটাই বলো তার আগে সিস্টেমেটিক উপায়ে যায়, মারার আগে জিজ্ঞেস করে দাদা মারবে, ঠিক আছে মারবে, কি কি ভুল হয়েছে, ভুল হয়েছে, আর মারলো না, না মেরে চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে নরমপন্থী। আর চরমপন্থী কোনটা, কত বললি, অ্যাকশনটা এরকম করে আর কি। তাহলে চিন্তা করে দেখো, চরমপন্থীদের কাজ হচ্ছে যে কোনো সময় তোরফাত তৈরি করে ফেলা, একদম ভাঙচুর অবস্থা তৈরি করতে পারবে। এটা হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে পার্থক্য। প্রথম উদাহরণটা একটু খেয়াল করো, যারা নরমপন্থী তারা কি করে, আন্দোলন করে কি শান্তিপূর্ণভাবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আবেদন এবং নিবেদন যা বসে থাকবে ব্রিটিশদের কাছে, কই না ঠিক আছে আপনারা যা বলবেন আমরা তাই করবো, কিন্তু আমাদের ওই যে 5 টাকার একটু ধার ছিল ওটা একটু যদি দিতেন। ধরো কিছু ফ্রেন্ড আছে এমন অবস্থা তৈরি করবে, তারা তোমার কাছে চাইতেছে পরীক্ষার মধ্যে খাতা দেখাতে, বলতেছে বন্ধু 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 বন্ধু,
এ 4বার ডাক দিতে ওর মনে হয় ভেতর থেকে কিডনি বার হয়ে আসতেছে, ফুসফুস বার হয়ে আসতেছে, মানে নালি শিরা উপশিরা সব বাইরে হয়ে আসতেছে মুখ দিয়ে, মানে বাইরে হচ্ছে এত সরম লজ্জা তার মধ্যে, ঠিক আছে। আর কিছু আছে ফ্রেন্ড ধর দূরে বসে আছে, ও এ দুয়ের কত হবে, হ্যাঁ ঘ ঘ টিচার বলতেছে আস্তে কথা বলবো, কত কত ঘ, আরে আঙ্গুল দিয়ে দেখা গ না ঘ, ততক্ষণে দেখো মানুষের 5টা এমসিকিউ হয়ে গেছে, কিন্তু ও তো গ নাকি ঘ এটা তো বুঝতেছে না। তো খ খ কেমনে হয়, ওই এখন কি করতে থাকে রুমের এই পাশ থেকে ওই পাশ, কিন্তু ওর এখান থেকে গল্পটা চলতেছে কিরকম বুঝতে, এমসিকিউ কারেকশন ওর দরকার, এমসিকিউ দাগানো, ওই আবার এক্সপ্লেনে গেছে ওই খ আবার কেমনে হয়, হ্যাঁ তুই খ দিছিস সকালবেলা পড়ে আসলাম যে এটার উত্তর না গ হবে, মানে এরকম। এটা হচ্ছে চরমপন্থী কনভারসেশন। আর নরমপন্থী কনভারসেশন না না বন্ধু, ভালো হয়নি পরীক্ষা। আর যে চরমপন্থী তার পরীক্ষা অলওয়েজ ভালো হয়, কারণ সবাক জ্বালায় উত্তরগুলো নেয়। তাহলে খেয়াল করে দেখো এরা কি করে, আবেদন নিবেদনে বিশ্বাসী, ঠিক আছে। আবার দেখো একইভাবে বিপরীতটা পরে দেখো যে ব্রিটিশ বিরোধী এটা কি সরাসরি আন্দোলন, কিছু হলে করো লাগা আন্দোলন, চলো 100 লোক দেখো আন্দোলন। আর নরমপন্থী কারা, ওরা আগে কি চিঠি দিবে ব্রিটিশের কাছে, কয় হে স্যার স্যার প্রভু প্রভু বিয়ে করতে চাই, অ্যাপ্রুভ করে দেন। আর যারা চরমপন্থী তারা কয় মেয়ে উঠা চল বিয়ে দেবো। এটা হচ্ছে নরমপন্থী চরমপন্থীর পার্থক্য। এই জিনিসগুলো মাথায় রাখবা, পরীক্ষা সেন্টারে কোনটা নরমপন্থী কোনটা চরমপন্থী মাস ভুলে যাবা, কারণ এগুলো টার্ম সবসময় পড়া হয় না। এরপরের অংশ দেখো, আইনসভায় অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তন চাইতেন আর বয়কট স্বদেশী আন্দোলনের মাধ্যমে দ্রুত স্বাধীনতা চাইতেন। এরা কি করতো, কোন একটা ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়ে যাওয়ার মধ্যে সব থেকে পার্থক্য কি হয়েছিল, মানে পার্থক্য কি হয়েছিল খেয়াল করে দেখো। এরা বলতেছে যে আইনসভা যখন হয়ে গেছে, আইনসভা হয়ে গেছে, আমরা কি আইনসভায় বসবো, আইনসভায় বসে আমরা কি করব, আমরা দেশকে সংস্কার করব, মানে হাসিনার মতো চিন্তাধারা, যে হাসিনার সাথে বসে আবার কথা বলবে, মানে চিন্তা করা যায় হাসিনার সঙ্গে কেউ বসতে পারে, হাসিনাকে শুধু উৎখাত করতে পারে, এটাই হচ্ছে হিসাব। চরমপন্থীরা বলছে না, কোনো ডান বা হবে না, সব বয়কট, স্বদেশী আন্দোলন লাগা, দেশ পুরাই দেবো। এটা হচ্ছে চরমপন্থী আর নরমপন্থীর মধ্যে সব থেকে বড় পার্থক্য আর কি, এই জিনিসটা মুখস্থ করবে সবাই। এরপরে দেখো সভা ও সভাপতি, 6 থেকে 7 সাল সভাপতি নির্বাচনের বিরোধ, নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে, চরমপন্থীরা বাল গঙ্গাধর তিলককে সমর্থন করত। প্রথমে হাতাহাতি, পরে রাজনৈতিক সংঘাতে তৈরি হয়, কারণ কি দুইটা দলে হচ্ছে দুইজনকে বেশি সাপোর্ট করতো, মানে একটা দলে তো সবসময় মানে কয়েকটা নেতা প্রধান হয়ে থাকে আর কি। তো নরমপন্থীরা কাকে করতো, রাসবিহারীকে, আর চরমপন্থীরা কি করতো, বাল গঙ্গাধর তিলককে। খুবই মানে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চলো পলায়ে যাই। দেখো এরপরে কৌশলগত দৃষ্টিভঙ্গি কি, নরমপন্থীরা বলতো আইনসভায় অংশগ্রহণ, আবেদন নিবেদন, নির্বাচনে অংশগ্রহণ, আর চরমপন্থীরা করতো বয়কট, স্বদেশী আন্দোলন, ব্রিটিশ বিরোধী সরাসরি বিরোধ। আবার দেখো এবার হচ্ছে কয়েকটা পর্যায়ে আছে, কোন পর্যায়ে কি হয়েছিল, কোন পর্যায়ে কি হয়েছিল। 85 থেকে 5 সাল পর্যন্ত নরমপন্থীদের যুগ, নেতা ছিল হিউম, দাদাভাই নওরোজি, দখল সুরঞ্জিত ব্যানার্জি, কৌশল ছিল আবেদন নিবেদন আলোচনা, অর্থাৎ কি 85 থেকে 20 বছর পর্যন্ত আবেদন এরকম ছিল, যে কোনো কিছু হলে আবেদন করতো, নিবেদন করতো, আলোচনা করতো, বৈঠক করতো, এইভাবে হতো। চরমপন্থীরা নরমপন্থীরা যেরকম করে, লক্ষ্য হচ্ছে কি সীমিত সংস্কার, আইনসভার বর্ধিত নির্বাচন, জনসংখ্যা বৃদ্ধি, পরিশ্রমে ভারতীয়দের অংশগ্রহণ করানো। 5 সাল থেকে কি স্বদেশী আন্দোলন হয়ে গেল। স্বদেশী আন্দোলন হওয়ার পরে কি করলো, যে আমরা স্বদেশ পণ্য বয়কট করবো, আজকের সামনে আমরা ডিটেল করবো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন হচ্ছে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র, চরমপন্থীদের কাজ এটা খেয়াল করে দেখো। চরমপন্থীরা ভারতকে কি ভাগ করতে দিবে না, অর্থাৎ কি চরমপন্থীরা বলছে যে ভারত যদি ভাগ হয়ে যায়, মানে বঙ্গভঙ্গ যদি ভাগ করা হয়, তাহলে কি তাদের দেবীর অঙ্গহানি বা ভারতবর্ষের অঙ্গহানি হয়ে যাবে, একটা হাতকে বাদ দিয়ে দিয়ে এরকম একটা অবস্থা তৈরি করতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের দৃঢ় অবস্থান নেয়, স্বদেশী বয়কট, জাতীয় শিল্প আন্দোলন গতিশীলতা পায়। 5 থেকে 9 সাল কি নরমপন্থী ভার্সেস চরমপন্থী সংঘাত, চরমপন্থী ছিল বাল গঙ্গাধর তিলক, বিপিন পাল আর অরবিন্দ ঘোষ। 7 সালে সুরাট অধিবেশনে চরম দ্বন্দ্ব হয়, কংগ্রেসে বিভক্ত হয়ে যায়। কংগ্রেস বিভক্ত হয় কত সালে, 7 সালের দিকে। 8 থেকে 18 সাল চরমপন্থী দমন, বাল গঙ্গাধর তিলকের কারাদণ্ড হয়, অরবিন্দ ঘোষ অবসরে যায়, পালের সরে দাঁড়ানো, আন্দোলন দুর্বল, অর্থাৎ কি তারা যে ব্রিটিশ থেকে সরে আসার জন্য
ব্রিটিশ থেকে সরে আসার জন্য যে আন্দোলন করতেছিল সে আন্দোলনটা থেকে কি করে তারা সরে যায়। কারণ কি, তিলককে কি করে, তিলককে কারাদণ্ড দেওয়া হয়, এরপরে অরবিন্দ ঘোষ অবসর নেয়, আর পাল হচ্ছে সরে দাঁড়ায় গিয়ে কংগ্রেস থেকেই সরে দাঁড়ায়। তাহলে কি মেইন তিনটা লিডার চরমপন্থী তারা হচ্ছে ভারত বিরোধী আন্দোলন থেকে চলে গেল। ফলাফল কি হইল? ফলাফল হচ্ছে ভারত বিরোধী আন্দোলনগুলা নিঃশেষ হয়ে গেল। আচ্ছা, একজন কমেন্ট করছে ভাইয়া কি ভারতবর্ষে কংগ্রেস দলে চরমপন্থী দল নাকি নরমপন্থী দল বেশি ভূমিকা রাখে? ডিপেন্ড করে। চরমপন্থীগুলা বেশি রিয়েলিস্টিক। যেরকম আমি সহজভাবে বলি যে তখন দেখো সরকারে যে থাকবে, ধরো আজকে আমার দল সরকারে আছে, আমি যে কাজই করব সেটাই সমালোচিত হবে, কিন্তু আমার সময় যারা বিরোধী দল আছে তারা যে কথাই বলবে জনগণের কাছে সেটাই ঠিক মনে হবে। বিরোধী দল বলতেছে অমুক প্রজেক্ট করার দরকার নাই, ওটা করে জনগণের ক্ষতি, জনগণ বিশেষ করে আসলেই তো ওই প্রজেক্টের আমার কি দরকার, আমার হচ্ছে ডাল চাল আলু ভর্তার দাম কম হলেই তো আমার হয়ে গেল। তাহলে পারসেপশন এভাবে তৈরি হয় না। পারসেপশন অনেক মানে এটা বড় আলোচনা আর কি, আমি শর্টে বলতেছি যে যারা বিরোধী পক্ষে থাকে তারা সবসময় রাইট হওয়ার একটা লেজিটিমেসি গঠন করে। কারণটা হচ্ছে কি, তারা জনগণকে রিলেট করে। আর যারা সরকারে থাকে তাদেরকে বৈশ্বিক চাপ মোকাবেলা করে যে কোনো একটা প্রজেক্টকে ফয়সলা করতে হয়, জনগণের সঙ্গে কানেক্টিভিটিটা ব্রেক হতে শুরু করে। এই জন্য কোনো সময় ভারতে নরমপন্থী দলরা ভালো করছে, চরমপন্থী দলরা ভালো করছে। তবে চরমপন্থী দলের ভূমিকা বেশি ছিল, কারণ তারা কি করতো, বয়কট করতো, তারা হচ্ছে স্বদেশী আন্দোলন করছে, তারা হচ্ছে সবসময় ব্রিটিশদের বিপক্ষে দাঁড়াইছে। আর যারা নরমপন্থী তারা কি, তারা ব্রিটিশের সাথে সহমত ভাই বলে পার করে গেছে। আচ্ছা, এবার দেখো পরবর্তী অংশ। এবার হচ্ছে গান্ধীর যুগ কি, গান্ধীর যোগদানে কংগ্রেস নতুন রূপ লাভ করে, মানে ভঙ্গুর দলে গান্ধী যোগদান করে। অহিংস সত্যাগ্রহ ভারতীয় গণ আন্দোলনের সূচনা হয়। রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে আন্দোলন তীব্রতা হয়। এখন তোমাদের আমি তিনটা জিনিস একটু বলি, যে সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন কোনটা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোনটা, আর রাওলাট আইন কোনটা। এই তিনটা জিনিস আমি এখানে লিখে দিছি, এগুলো একটু পড়ে ফেলতে হবে। দেখো স্লাইডটা ভালো মতো পড়বা তাহলেই হবে, বইয়ে অনেক পড়া, এই জন্যই তো স্লাইডটা বানানো হয়েছে, তাই না? নরমপন্থী, হ্যাঁ, আলটিমেটলি সুবিধাজনক একটা পার্টি তারা। খেয়াল করে দেখো, অসহযোগ আন্দোলন কি, কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষের ব্যাপকভাবে যুক্ত। এখানে দুইটা জিনিস আমি দেখো নোটসে দিয়ে দিছি, নোটস 20 থেকে 22 অসহযোগ আন্দোলন, 2 নম্বর হচ্ছে রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগও অ্যাড করা আছে, 3 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। নেতৃত্ব হচ্ছে মহাত্মা গান্ধী। ব্রিটিশ সরকারের প্রতি অসহযোগ জানিয়ে শান্তিপূর্ণ উপায়ে স্বরাজ অর্জন করা, অর্থাৎ তোমরা ব্রিটিশদের বিরোধী আমরা আসি, তবে আমরা শান্তিপূর্ণভাবে হচ্ছে আন্দোলনটা করবো আর কি। এটা হচ্ছে আমাদের হিসাব। কর্মসূচি কি, কর্মসূচি হচ্ছে সরকারি চাকরি, আদালত, স্কুল কলেজে বর্জন, বিদেশি কাপড় কি, বিদেশি কাপড় বর্জন, স্বদেশি ব্যবহার, কর না দেওয়া, অর্থাৎ কি নো ট্যাক্স অপারেশন বা নন ট্যাক্স অপারেশন তাকে বলা হয়। ব্রিটিশ উপাধি এবং সম্মান বর্জন করা, অর্থাৎ তারা কি করতো, ব্রিটিশ কর্তৃক যত ধরনের কি করা হতো আর কি, যত ধরনের সুবিধা দেওয়া হতো ব্রিটিশকে, সেগুলো সবগুলো থেকে তারা সরে আসছে। তারা ট্যাক্স বন্ধ করে দিছে, তারা হচ্ছে সব ধরনের কাপড় কেনা বন্ধ করে দিছে, স্বদেশি কাপড় তারা পরতো। জনসমর্থন কি, কৃষক শ্রমিক সাধারণ মুসলিম জনগণ সকল স্তরের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে। আন্দোলনের স্থগিতকরণ কি, 22 সালে চৌরি চৌরা ঘটনায় পুলিশের ওপর জনতার হামলায় 22 জন পুলিশ নিহত হয়। গান্ধী অহিংস নীতি বজায় রাখতে আন্দোলন স্থগিত করে। যখন হচ্ছে কি হলো, যখন হচ্ছে মেইনলি কি বলছে, বলছে যে আন্দোলন তো অহিংস, 22 জন পুলিশ মারা গেল, তার মানে কি এখানে হচ্ছে সহিংসতা ঢুকে গেছে, তখন কি আন্দোলনটাই স্থগিত করে দেওয়া হয়। এবার দেখো ফলাফল, ব্রিটিশ সরকারের আন্দোলন দমন করে, ব্রিটিশ স্বাধীন সংগ্রামে গণ আন্দোলন নতুন যুগ শুরু হয়, কংগ্রেসের গান্ধীর নেতৃত্বে সুদৃঢ় হয়। এরপরে দেখো রাওলাট আইনটা কি, 19 সালে ব্রিটিশ সরকারের ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন দমন করতে এই আইন প্রণয়ন করে। বিচার ছাড়াই কাউকে গ্রেপ্তার কিংবা আটক করার ক্ষমতা দেওয়া হয়। তোমাদের যদি এটা খ নাম্বারে আসে, তার স্লাইডে যা আছে হুবাহু লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবা।
এরপর হচ্ছে সংবাদপত্রের উপর কঠোর আইন আরোপ করা হয়। এটি ছিল যুদ্ধকালীন কঠোর আইন বা ব্ল্যাক অ্যাক্ট আইন নামে পরিচিত। আইনটি জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি করে এবং সর্বভারতীয় প্রতিবাদের জন্ম দেয়, যা পরবর্তীতে অসহযোগ আন্দোলন নিতে ভূমিকা পালন করে। 3 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 23 এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে হাজারো মানুষ শান্তিপূর্ণ সমাবেশে যোগ দিচ্ছিল। ব্রিগেডিয়ার জেনারেল ডয়ার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ভিড়ের ওপর গুলিবর্ষণ শুরু করে। জালিয়ানওয়ালাবাগ যে খোলা জায়গায় মানুষ সমাবেত হয়েছিল তার চারপাশে দেওয়াল বা ঘেরা প্রাচীর ছিল। এই বাগের চারপাশের প্রাচীর থাকায় মানুষ কোথাও পালাতে পারেনি। সরকারি হিসাবে কয়েকশো মানুষ নিহত হয়, বাস্তবের সংখ্যা আরও অনেক বেশি। ঘটনাটি সমগ্র ভারতকে নাড়িয়ে দেয় এবং ব্রিটিশ শাসনে প্রচুর নিষ্ঠুরতার প্রকৃত রূপ প্রকাশ পায়। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন আরও বেশি ত্বরান্বিত হয়ে যায়। হিসাব বুঝতে পারছো? আচ্ছা, কোনো সমস্যা আছে এখানে একটু জানা তো দেখি। রাফিয়া তাসনিম, কোন জায়গাটায় সমস্যা আমাকে বলো। ভাইয়া সিলেট বোর্ডে কতটুকু কমন পাবো? দেখো ভাই, কমন পাওয়া আমি জানি না আসলে তুমি কতটুকু কমন পাবা। আমি তোমাদের মধ্যে একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে যে তুমি যে বোর্ডেরই স্টুডেন্ট হও, তুমি যে কলেজেরই স্টুডেন্ট হও, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে তুমি বইটা ভালো মতো পড়ছো কিনা। একটা বইয়ে 10টা টপিক আছে, 10টা টপিক সম্পর্কে তোমার ধারণা আছে কিনা। তুমি যদি 10টা টপিক সম্পর্কে ধারণা নিয়ে নাও, তাহলে তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের যে কোনো জায়গায় যখন তখন পরীক্ষা দাও, তুমি 100% উত্তর করতে পারবা। তুমি কখনো দেখছো যে 1861 সালের আইন শুধু ঢাকা বোর্ডে আসছে, কিংবা 92 সাল শুধু রাজশাহী বোর্ডে আসছে, কিংবা 1935 সালের ভারত শাসন আইন শুধুমাত্র চিটাগাং বোর্ডে আসছে? কখনো সম্ভব না। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা পার্ট কমপ্লিট করতে হবে। পার্ট যদি তুমি কমপ্লিট করো, আলটিমেটলি তুমি কি হবা? তুমি অন্তত একটা ভালো পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? উনিশশো 20 থেকে 22 সালের অসহযোগ আন্দোলন লাইনটা বুঝি নাই। 19 থেকে 22 সাল পর্যন্ত ভারত থেকে কংগ্রেসে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সকল পণ্য বর্জন করা, কোনো ট্যাক্স না দিয়ে 2 বছর ধরে একটা আন্দোলন করা হয়। সেটাকে বলা হয় হচ্ছে অসহযোগ আন্দোলন। ব্ল্যাক অ্যাক্ট, এটা কি ইম্পর্টেন্ট ভাইয়া? গঘতে আসলে কীভাবে লিখবো? এটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে ব্যাখ্যা করে দিছি। তোমাদের বইয়ে এটার ব্যাখ্যা দেওয়া নাই আসলে। আমি এই জন্য ব্যাখ্যাগুলো লিখে দিছি, কেন পরবর্তীতে তোমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়। যেরকম ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বইয়ে দেওয়া নাই, কিংবা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, এইটা হচ্ছে বইয়ে ব্যাখ্যা দেওয়া নাই। তো আমি কি করে স্লাইডে এগুলো নিজে থেকে ব্যাখ্যাগুলো লিখে দিই, যাতে তোমরা যখন পিডিএফ পড়বা তখন তোমাদের আবার অন্য কোনো জায়গা খুঁজতে না হয় যে এটার জন্য আর একবার ইন্টারনেট ঘাঁটি, এটার জন্য আর একটা বই ঘাঁটি, গাইড ঘাঁটি, এগুলো ঘাটাঘাটি যেন না করতে হয়। এই জন্য আমি লিখে দিই সবসময়। আচ্ছা, এবার দেখো বঙ্গভঙ্গ, আমাদের শেষ টপিক আজকের। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ হচ্ছে তৎকালীন বাংলা প্রেসিডেন্সিকে কিংবা বাংলা অঞ্চলটাকে ঠিকমতো শাসন করার জন্য ব্রিটিশ সরকার যেই পদক্ষেপটা গ্রহণ করে, যে কলকাতা এবং বাংলাদেশ দুইটাকে আলাদা করবে, এই ভাগটার নামই হচ্ছে বঙ্গভঙ্গ। অর্থাৎ বঙ্গটাকে ভঙ্গ করলাম, মানে বাংলাটাকে ভেঙে দিলাম। কত সালে হয়? 5 সালে হয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13 এপ্রিল। 5 সালের 1 সেপ্টেম্বর ব্রিটিশ সরকার লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন, কার্যকর হয় 15 অক্টোবরে। এতে অবিভক্ত বাংলার 2টি প্রদেশ গঠন হয়, পূর্ব বাংলা ও আসাম নিয়ে ঢাকা রাজধানী করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা অঞ্চল করা হয়, আর পশ্চিমবঙ্গকে কলকাতা রাজধানী করে হিন্দু সংখ্যাগরিষ্ঠকে নিয়ে একটা করা হয়। মানে বুঝতেছো? মানে একটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আর একটা হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশ, সেটার রাজধানী কত? ঢাকা। রাজধানী কি? ঢাকা। পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা? কলকাতা। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ।
কারণ কি কি দেখো, প্রশাসনিক কারণ খেয়াল করো। অবিভক্ত বাংলার আয়তন এবং জনসংখ্যায় বড় ছিল, 7.85 কোটি মানুষ এখানে থাকতো। গভর্নরের পক্ষে বড় প্রদেশ শাসন করা কঠিন, প্রশাসনিক কার্যক্রম সহজ করতে বিভাজন প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক কারণ, কংগ্রেসের জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করা। কংগ্রেস যে বলতেছিল যে আমাদেরকে ভারত চাই, ভারত চাই, আমরা একটা ভারতই চাই, ভারতে কেউ বাইরের মানুষ থাকবে না, এটা নস্যাৎ করতে বাঙালিরা ভূমিকা রাখতেছিল। এই জন্য বলছে যে না, তোমাদের তো থাকা যাবে না। মুসলমানদের সমর্থন অর্জন করা, কারণ বঙ্গভঙ্গ করলে প্রকৃতপক্ষে খুশি কে হয়েছিল? খুশি হয়েছিল মুসলমানরা। কারণ মুসলমানরা যখন ব্রিটিশ আসছিল, মানে গত 200 বছর ধরেই কি হয়ে গেছিল, এমন অবস্থায় ছিল যে তাদেরকে কেউ দামও দিত না, এরকম একটা অবস্থা। হিন্দুরাই সব সুযোগ সুবিধা ভোগ করতো, তোমরা বই খাত পরে দেখবা, মিল পাবো আমার কথার সাথে। তো দেখো, খেয়াল করে দেখো, এখন কি বলছে, মুসলমানরা খুশি। এরপরে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল কি? ভাগ করো, শাসন করো। মানে একটা জায়গা আছে, ধরো একটা জায়গায় 10 জন মানুষ আছে, 10 জন মানুষকে 5 জন করলাম হচ্ছে কি, 5 জন করলাম হচ্ছে সরকারপন্থী, মানে 5 জন করলাম হচ্ছে, তোমাকে দিলাম 5 জন, আমি নিলাম 5 জন। অথবা সে ধরো বনি ভাই 5 জনকে মেন্টর করতেছে, আমি 5 জনকে মেন্টরিং করতেছি, যেটা তোমাদের এফআরবি কোর্সে হবে, যে তোমাদের প্রত্যেকটা জায়গায় কি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মেন্টরের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমরা আমাদেরকে যা ক্লাস পাবা, পিডিএফ পাবো, ওখানেও আমরা আবার দিব। এরকম আমাদের একটা প্ল্যান আর কি, বেসিক প্ল্যান আছে আমাদের আর কি এফআরবিতে, সেটা। তো যাই হোক, তো ধরো তুমি হচ্ছে সিভিক্সের আসো 200 জন, 200 জনকে আমি করতেছি মেন্টরিং, আর বনি ভাইয়ের আছে ইংরেজিতে 300 জন, বনি ভাই 300 জনকে মেন্টরিং করতেছে। এখন 500 জনকে একজন মেন্টরিং করা সুবিধা, নাকি 500 জনকে ভাগ করে 2 জন মেন্টর দেওয়া সুবিধা? অবশ্যই 2 জন। তাহলে খেয়াল করো, ব্রিটিশটা কি করতো, ভাগ করো শাসন করো, বাংলাটাকে ভাগ করে দাও, 2 জন গভর্নর বসিয়ে দিলাম, করো শাসন। এখন এটাই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। অর্থনীতি কি? বঙ্গভঙ্গের মুসলমানরা কলকাতা কেন্দ্রিক কারণে পিছিয়ে ছিল। জমিদার হিন্দু, মুসলমানদের আর্থিক সুবিধা কম। এটা তো সহজ কথা। দেখো, তৌফিক ভাইকে দিলাম 1 কাপ চা, তোমরা সবাই মন দিয়ে ক্লাস করো। আচ্ছা বাচ্চারা, বঙ্গভঙ্গের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আর সাদিয়ার সম্পর্ক ভঙ্গ। ফাইটা যায় আমার বুকটা, ফাইটা যায়। সাদিকে নিয়ে কুদ্দুস যখন পনি ভাইয়ের বাসার সামনে দিয়া হাইটা যায়, ফাইটা যায় আমার বুকটা, ফাইটা যায়। মনে ভাই রে, অভিনয় সেরা রে। কষ্টে প্রসাব লাগে গেল, মাথা নষ্ট মামা। দেখো এবার খেয়াল করে দেখো পরবর্তী অংশ তাহলে কি, সামাজিক বিভেদ কিন্তু ছিল। মুসলমানরা শোষিত এবং রাজনৈতিকভাবে প্রভাবশূন্য, কারণ মুসলমানদের মধ্যে কোনো রাজনৈতিক নেতা ছিল না। আর নতুন প্রদেশে মুসলমানদের মর্যাদা ক্ষমতা বৃদ্ধি হবে এই আশায় যে আমাদেরকে যদি আলাদা করে দেয়, তাহলে আমাদের শাসন করার জন্য কে আসবে? আলাদা লিডার আসবে। এই আলাদা লিডারের দ্বারা কি হবে? আমাদের রাজনৈতিক প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। 4টা কারণ করলাম, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু সবসময় আসে। ওই সাদিয়া তুই দিলি পা দিয়া। আচ্ছা, বঙ্গভঙ্গের প্রভাব। আসো বলবান, এখন আমরা বঙ্গভঙ্গের প্রভাব নিয়ে একটু আলোচনা করি। ভাগ করো শাসন বিভাগ, ভাগ করো শাসন করো, এটা হচ্ছে খ নাম্বারে আসবে, খ নাম্বারে, সেটা গ নাম্বারে আসে না। বঙ্গভঙ্গের ফলাফল ভালো নাকি খারাপ? বঙ্গভঙ্গের ফলাফল খারাপ। বঙ্গভঙ্গ রদ করা হলো সেটা খারাপ, কিন্তু বঙ্গভঙ্গ যে কারণে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে ভালো। 2টা পারসেপশন আছে এখানে।
আসো পরবর্তী অংশে কি প্রভাব দেখো, মুসলমান সম্প্রদায়ের ওপর আনন্দ, স্বপ্ন, রাজনৈতিক এবং অর্থনৈতিক সুযোগ। 6 সালে মুসলিম লীগের জন্ম। বঙ্গভঙ্গ হওয়ার 1 বছর পরে মুসলিমদের জন্য আলাদা একটা দল তৈরি করা হয়। সে দলটার নাম কি? সর্বভারতীয় মুসলিম লীগ। সর্বভারতীয় মুসলিম লীগ। তাহলে চিন্তা করে দেখো মুসলিম লীগটা কেন করা হলো? মুসলিমদের যেন সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পায়, তাদের জন্য অধিকার নিয়ে কাজ করে, এই জন্য মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হলো। এবার দেখো ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বিকাশ। তৎকালীন সময় শুধু হিন্দুরাই রাজনীতি করত, কিন্তু ব্যাপারটাও কি করলো, এখন মুসলিমরাও রাজনীতিতে আসলো। কার মাধ্যমে রাজনীতিতে আসলো? বঙ্গভঙ্গর ফলে তৈরি হওয়া যে মুসলিম লীগ হলো 6 সালে, তার মাধ্যমে তারা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ বৃদ্ধি পাইতে শুরু করলো। হিন্দু সম্প্রদায়ের উপর দেখো ক্ষোভ এবং বিরোধ। বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে মনে করে, স্বদেশী আন্দোলন এবং বয়কট। হিন্দু মুসলিম সম্পর্কের তিক্ততা, কারণ কি হিন্দুরা সবসময়, তৎকালীন হিন্দুরা সব থেকে বেশি ডমিনেটিং ক্যারেক্টার ছিল। ডমিনেটিং ক্যারেক্টার, ঠিক আছে। যেরকম একদিন কি শুনে বনে ভাই আমি রাস্তা হাঁটতেছি, এই যে সাদিয়া ফোন দিছে, ফোন দিয়েই শুরু করছে, তাই বনি তোকে বলছিলাম সকালবেলা আসিনি কেন? একদম মানে কি অবস্থা, নাজেহাল অবস্থা, মানে এত ডমিনেটিং ভাই, তো মানে আমাকে জড়াই ধরছে কানতে কানতে, এমন একটা অবস্থা। তো এই হিন্দুরা কি করতো তৎকালীন সময়, হিন্দু জমিদাররা এরা মুসলিমদেরকে এইভাবে ডমিনেট করতো। এই ভাত খাইছিস? যে হ্যাঁ স্যার খাইছি। কয়টা খাইছিস? কয় গুনিনি। থাপ্পো, কত কেন গুনিস নি? এই টাইপের মানে অযথা মারামারি লেগে যেত, হিন্দু মুসলিম দাঙ্গা। তো ওরা চাইতেছিল যে মুসলিমদের কীভাবে পেটানো যায়, এখন তো পেটাতে পারতেছে না, তার মানে কি করলো, তারা বলতেছে এটা বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হয়ে গেল। এবার আসো ফলাফল মূল্যায়ন। ব্রিটিশদের ভাগ করা শাসন করার নীতি সফল হইল, কারণ কি বুঝাইলো যে আমরা তো ভাগ করা শাসন নীতি চাচ্ছিলাম, কিন্তু বঙ্গভঙ্গের মাধ্যমে কি করলো, সফল করে ফেললাম। হিন্দুর একটা বেজারও হয়ে গেল, কিন্তু আলটিমেটলি আমরা তো সফল। এরপরে হিন্দু মুসলিমদের বিভাজন বৃদ্ধি পাইল, তাদের মধ্যে কি দাঙ্গা তৈরি করে দিল। এরপরে মুসলিম জাতীয়তাবাদ প্রসারিত হইল। পূর্ববঙ্গের শিক্ষাসহ আর্থসামাজিক উন্নতি হলো। ঢাকার মর্যাদা এবং প্রভাব বৃদ্ধি হতে শুরু করলো। স্বদেশী আন্দোলন এবং উগ্র জাতীয়তাবাদ কার্য বৃদ্ধি হতে থাকলো। বঙ্গভঙ্গ ছিল রাজনৈতিক কৌশল এবং প্রশাসনিক প্রয়োজনে মিশ্রণ এবং মুসলমানদের স্বার্থানুকূলে হলেও হিন্দু জনগণদের তীব্র ক্ষোভ এবং জাতীয়তাবাদ আন্দোলন সৃষ্টি করতে। অর্থাৎ মুসলমানরা খুশি হলেও হিন্দুরা বেজার হয়ে যায়। এটা হচ্ছে আলটিমেটলি বঙ্গভঙ্গের কারণ, এবং এর কারণে বঙ্গভঙ্গ রদ করা হয় 11 সালে। তারা কি করলো, গণবিদ্রোহ তৈরি করলো, সন্ত্রাসী কার্যকলাপ তৈরি করে। তারা একটা পুলিশের আইজিপিকে হত্যা করে। হত্যা করার পরে কি করলো, ব্রিটিশদের উপর চাপ সৃষ্টি করলো। সেই চাপের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় এলিজাবেথ রানী এসে দিল্লিতে বসে বঙ্গভঙ্গ বাদ দিয়ে দিল, যে দুই বাংলা আবার এক হয়ে যাও। মানে বনি ভাই এবং সাদিয়ার সম্পর্ক কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? খাইতে ভালো, বিরিয়ানির টেস্ট, তৌফিক ভাই সবসময় বেস্ট। আজকে বনি ভাইয়ের পিনিক উঠে গেছে, আজকে আমি ক্লাসে আছি তো। সাবাস ভাই, কঠিন ভাই, চমলাক্য, কঠিন, সাবাস। বনি ভাইকে থেকে একটাই গান মনে পড়তেছে, বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া বৈশা বৈশা পানা বানাইছে। হাইয়া, গরিবের মুখে হাসি, বনি ভাইকে ভালোবাসি, আকাশে উঠে চাঁদ, বনি ভাই জিতে যাক। কোনো সমস্যা?
কোনো চমৎকার আছে মাইয়ারা? ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, বুঝতেছি না তৌফিক ভাইয়া বনি ভাইয়া আজকে ক্লাসে দুষ্টামি করতেছে কেন, বলবেন প্লিজ? এটা কেনর উত্তর কি আছে? তুমি কি দিনের বেলা শরবত খাও আর রাতের বেলা ভাত খাও? দেখো, তাহলে একটা জিনিস একটু লিখে রাখো, সেটা হচ্ছে যে আগামী দিনের আলোচনা আমাদের কোনটা থেকে যাবে। খেয়াল করে দেখো, আগামী দিনে আমরা আলোচনা করব হচ্ছে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন, তারপরে হচ্ছে 1919 সাল, এরপরে হচ্ছে 1935 সাল। এই তিনটা টপিক মেইনলি আমরা আগের দিন ফোকাস করব, ঠিক আছে? এই কদিন আমরা আগামী দিনে ফোকাস করব, তাহলেই হচ্ছে আমাদের মোটামুটি এই অধ্যায় সম্পর্কে ভালো একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরপরের ক্লাস অনুষ্ঠিত হবে মূলত 5 অধ্যায় বাকি অংশ, 5 বাকি অংশ। এটার উপর মনে হচ্ছে আগামী মানে 3 নাম্বার যে ক্লাসটা আছে সেই 3 নাম্বার ক্লাসটা আমরা কভার করব। আর তোমরা অলরেডি জানো যে আগামীকালকে সবাই একটু অ্যাটেন্টিভ থাকবে। আগামীকালকে একটা দারুণ ব্যাপার আসতেছে, তো আশা করবো তোমাদের খুবই কাজে লাগবে। আগামীকাল রাতটা একটু স্পেশাল একটা রাত হতে যাচ্ছে, একটা মেমোরেবল রাত হবে, মানে খারাপ কিছু না আর কি, ভালো কিছু। তো তোমরা হচ্ছে রেডি থাকবা, আগামীকাল রাতে আসবো আমরা ইনশাল্লাহ, আর খেলা হবে আগামীকাল রাতে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।